সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1077তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে জোবাইরের জীবনের কলিজা কাঁপানো চরম লজ্জাজনক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল মা মেয়ে দুজনই আমাকে রাতে ডাকতো তাদের রুমে। দেখেন, আমার একজন নানা ছিল, তিনি মারা গেছে। নানা মাঝে মাঝে একটা কথা বলতো, এই কথাটা শুনলে আমার খুব রাগ লাগতো। নানা বলতো যে এই দুনিয়াতে গরিব হয়ে জন্ম নেওয়াটাও কিন্তু একটা পাপ। এটা শুনলে আমি খুব রেগে যেতাম যে নানা আপনি এই কথা কেন বলেন যে গরিব হয়ে জন্ম নেওয়া তো কোনো পাপ নয়, আমরা এটাই জানি। উনি বলে যে না, তুমি যেটা জানো এটা মিথ্যে, দুনিয়াতে গরিব হয়ে জন্ম নেওয়াটাও কিন্তু একটা পাপ। আজকে নানা মারা যাওয়ার বহু বছর পরে জুবাইরের জীবনের গল্পটা শুনে আমার ওই নানার কথা অনেক মনে পড়ে যাচ্ছে। একটা গরিব ছেলের জীবন, কিংবা মাথার উপরে আসমান না থাকা, পায়ের নিচে মাটি না থাকা একটা ছেলের জীবন যে কতটা ভয়ানক হয়, জুবাইরের জীবনের গল্পটাই তার জ্বলন্ত প্রমাণ। আমি সবাইকে অনুরোধ করবো শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই জুবাইরের জীবনের বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে জুবাইরকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ জুবাইর হোসেন, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, আর কেউ নেই। রংপুর শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলা গড়া কোনো এক ছোট্ট গ্রামে আমাদের পরিবারটা ছিল এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন দিনমজুর কৃষক। আমাদের নিজেদের কোনো জায়গা ছিল না এবং আমার বাবাও তেমন কোনো ফসলে জমি করতো না, কোনো চাষাবাদ করতো না। সূর্য মামা উঁকি মারার সাথে সাথে আমি দেখতাম যে আমার বাবা অন্যের জমিতে বদলা দেওয়ার জন্য দিন চুক্তি কাজ করার জন্য নেমে যেত এবং সকাল থেকে রাত অবধি আমার বাবা অন্যের জমিতে অল্প কয়েক টাকা দিনমজুরের কাজ আমার বাবা করতো। আমার বাবার জীবনটা অনেক দুঃখে কেটেছে। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি বাবা গামছার মধ্যে তার দুপুরের ভাত পেঁচিয়ে মাঠের দূর দূরান্তে চলে যেত কাজের উদ্দেশ্যে। অনেক সময় দুপুরে বাড়ি ফিরতো, আবার অনেক সময় দুপুরে বাড়ি ফিরতো না, সন্ধ্যার পরে বা রাতের আঁধারে আবার বাড়ি ফিরতো। আমার মা দেখতে অনেক সুন্দরী ছিল। আমার মাকে নিয়ে গ্রামের মানুষরা অনেক বাজে কুরুচিপূর্ণ কথাবার্তা বলতো। আমার মা জানি না কেন আমার বাবাকে বিয়ে করে। আমার বাবা কিন্তু দেখতে খুব বেশি একটা সুন্দর ছিল না তেমন কোনো টাকা পয়সা। একজন দিনমজুর ছিল আমার বাবা, কিন্তু এরপর আমার এত সুন্দরী মা আমার বাবাকে কেন বিয়ে করে আমি বুঝি না। যাই হোক, এরপরে আমি আস্তে আস্তে করে যখন বড় হচ্ছিলাম, আমি দুনিয়াতে আসার পরে আমার মা পুনরায় আবারও বেবি কনসেপ্ট করে, মানে পেটে বাবু আসে। কিন্তু আমার মা সেই বাবুটাকে দুনিয়াতে আনে না। এই নিয়ে আমার আব্বুর সাথে আমার মায়ের অনেক ঝগড়া হয়। আব্বু বলতো যে তুমি বেবি নিবা না কেন, বাচ্চা নিবা না কেন, কিন্তু আমার মা বলতো যে আমার একটা ছেলে আছে, আমি আমার একটা ছেলেকে 3 মুঠো ভাত খাওয়াইতে পারি না, একটা ছেলেরই ঠিকমতো খোঁজখবর নিতে পারি না, ওরে ভালো মন্দ একটু রাখতে পারি না, তা আরও ছেলে নিব কেন, মানে আরও বাচ্চা কেন নিব। আমার মা আর বেবি নিল না। এই নিয়ে আমার আব্বা আমার মাঝে মোটামুটি একটু ঝগড়াও ছিল। এমন করতে করতে আমি প্রায় অনেকটাই বড় হই। ছোটোবেলা থেকে আমি যতটুকু পড়াশোনা করেছি ঠিক ততটুকুই আমার মায়ের কাছে। আমি কোনো স্কুল কলেজে যাইনি। সন্ধ্যা হলে ঘরে প্রদীপ বাতি জ্বালিয়ে আমার মা আমাকে নিয়ে পড়তে বসতো এবং মায়ের কাছে আমার সরু সরিয়া 1 2 1 2 এই পড়াগুলো আম্মুর কাছে আমার শেখা। এবং এই যে আমি নিজের নামটা লিখতে পারি, এটা আমার মা আমাকে শিখিয়েছে। আমার মা মোটামুটি একটু শিক্ষিত ছিল। এরকম করে আমি তখন আম্মুর কাছে রাতের বেলায় পড়তাম এবং দিনের বেলায় আমার আব্বার সাথে মাঠে কাজ করতে চলে যেতাম। সকালবেলা আব্বার সাথে মাঠে কাজে চলে যেতাম এবং রাত অবধি পর্যন্ত আব্বুর সাথে মাঠে আমি কাজ করতাম। এবং আমিও আমার বাবার সাথে একজন দিনমজুরেই এলাকাতে পরিচিতি পাই। এরকম করতে করতে আমার বয়স তখন প্রায় 8 থেকে 9 বছরের কাছাকাছি। মরার উপর খাড়া বলতে একটা কথা আছে। 8 থেকে 9 বছরের কাছাকাছি ওই মুহূর্তে একদিন হঠাৎ করে আমার বাবা কোদাল দিয়ে কাজ করার সময় পাথরের মধ্যে আমার আব্বা যখন কোদাল দিয়ে কোপ দেয়, ওইটা পাথরের মধ্যে লাগে এবং পাথর থেকে কোদালটা ছেঁচড়িয়ে গিয়ে আমার আব্বার পা মনে হয় যেন 2 টুকরো হয়ে গেছে। ওই পানির মধ্যে আমার আব্বা রক্তগুলো এমনভাবে ছড়িয়ে গেছে যেন পুরো পানি লাল হয়ে গেছে এবং আব্বা ওই পায়ের মধ্যে তখন চাপ দিয়ে ধরছে, তারপরেও কোনোভাবে রক্ত বন্ধ করা যাচ্ছে না। আবার পাটা প্রায় পায়ের যেই পাতাটা ছিল, পায়ের পাতা মনে হয় 2 টুকরো হয়ে গেছে, এমন একটা অবস্থা। আব্বা তখন চিৎকার করতেছিল পা চাপে ধরে। আমি আমার বাবাকে কোনোভাবে উঠিয়ে গ্রামের যেই
ফসলি জমির যে আইল হয় আইলের মধ্যে বসালাম, কিন্তু এরপরেও কোনোভাবেই রক্ত বন্ধ করা যাচ্ছে না। আব্বা গামছার মধ্যে ভাত পেঁচিয়ে আনছে, ওই ভাতগুলো পর্যন্ত আমি জমিনে ফেলে দিলাম। ভাতগুলো জমিনে ফেলে দেওয়ার পরে আমার বাবার পায়ের মধ্যে আমি খুবই শক্ত করে ওই গামছাটা পেঁচিয়ে বাঁধলাম। বাঁধার পরে আমি আমার বাবাকে নিতে পারতেছি না, আমি দৌড়াইতে শুরু করলাম বাড়ির দিকে। এবং বাড়ির উঠানে গিয়ে দেখতেছি আমার আম্মা উঠানের মধ্যে কাজ করতেছে। আম্মার গিয়ে বললাম, আম্মা এই ঘটনা। আম্মাও তখন চিৎকার দিয়ে রওনা দেয় এবং আমার আম্মার পিছিয়ে পিছিয়ে আমাদের গ্রামের আরও কিছু ছেলে মেয়ে মিলে আমার আম্মার সাথে আসতেছিল। জোয়ান বুড়া অনেক মানুষ মিলে তখন আমার আব্বার কাছে ওই আইলের মধ্যে আসে। আইলের মধ্যে আসার পরে আব্বারে ধরে তখন হচ্ছে আমরা হসপিটালে নিয়ে যাই, এবং হসপিটালে নিলে পরে আমার আব্বা যার জমিতে কাজ করতো তিনি অল্প কিছু টাকা দেয়, এবং এই টাকায় আব্বুর ওই হসপিটালে চিকিৎসা হয়। আমার আব্বা এক রাত ওই হসপিটালেও থাকে, এবং পরের দিন আব্বাকে আমরা হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসি। এরপর থেকেই শুরু হয় আমাদের জীবনে এক দুর্বিষহ অবস্থা। আব্বা আর মাঠে কাজ করতে যেতে পারে না। আমার আব্বা যেহেতু দিনমজুরের চাকরি করতো বা দিনমজুরের কাজ করতে, দেখা যায় একদিনের টাকা তো একদিনেই শেষ হয়ে যেত। আমাদের তো জমানো কোনো টাকা ছিল না। এই যে আমার আব্বা অসুস্থ হয়েছে, এরপরে মাসে মাসে আমাদের পরিবারে টাকা আসবে এরকম তো কোনো বিষয় না। আমার আব্বা তো অসুস্থ, এখন আর আমার আব্বা মাঠে কাজ করতে যেতে পারে না, এবং আমি তো ছোট মানুষ, আমারে তো আর কেউ কাজে নেয় না, আর আমি কোথাও যেতেও পারি না। পরিবারের মধ্যে তখন এত অভাব অনটন দেখা দেয় বলার মতো না। আমার আব্বা তখন হাঁটতে পারে না, সারাদিনে ঘরের মধ্যে বসে থাকে। এমন অবস্থার ভিতরে আমাদের গ্রামের কিছু মহিলারা আমার আম্মাকে বুদ্ধি দেয়, এবং বুদ্ধিটা দেয় এটা যে একটা কাজ কর, তোর যেহেতু সংসার চলে না, তোর স্বামী মাঠে ঘাটে যেতে পারে না, পানিতে পা নামাতে পারে না, কোনো কাজ করতে পারে না, তুই একটা কাজ কর, তুই সমিতি থেকে কিছু টাকা উঠা। গ্রামীণ যে সমিতিগুলো হয় না, বলে সমিতি থেকে কিছু টাকা উঠা, এবং কিছু টাকা উঠিয়ে তুই তোর স্বামীকে একটা দোকান দিয়ে দে। আমার আম্মা, আমাদের কিন্তু কোনো পুঁজি ছিল না ভাই, আমরা এক ফোঁটা জায়গাও কিন্তু আমাদের জমিতে নাই। আমরা যে বাড়িতে থাকি ওই বাড়িতেই শুধুমাত্র অল্প একটু জায়গা, জাস্ট আমাদের ঘরটা, আমাদের ঘর বিটাটা। আমরা সকালে ঘর থেকে বের হওয়ার পরে মাটিতে পা রাখি অন্যের জায়গায়। তো আমার আম্মা তখন চিন্তা করলো যে গ্রামের মহিলারা আমার এরকম বুদ্ধি দেওয়ার পর আমার আম্মা একদিন আমাকে নিয়ে ওই সমিতির লোকের কাছে গেল। তা সমিতির লোকের গিয়া বললো যে এমন এমন ঘটনা, আমার স্বামী আগে মাঠে ঘাটে কাজ করতো, এখন তো অসুস্থ, ঘরে বসে আছে, আমি চাচ্ছিলাম একটা ছোটোখাটো দোকান দিব, আমার যদি আপনি একটু পুঁজি দিতেন। তো তারা তখন বলে যে আমরা তো এরকম করে যার তারে পুঁজি দেই না, আপনাকে আমাদের সমিতিতে ভর্তি হতে হবে, ভর্তি হয়ে কয়েক কিস্তি আমাদেরকে টাকা দিতে হবে, সমিতিতে ভর্তি হওয়ার পরে এরপরে আমরা আপনাকে লোন দিব। পরে আমার আম্মা ওই সমিতির লোকটার সাথে কথাবার্তা বলি, সেদিন আমাদের ওই সমিতিতে ভর্তি হলো। ভর্তি হওয়ার এক সপ্তাহ পরে আমার আম্মা সমিতি থেকে 50,000 টাকা উঠায়। ওই সময় 50,000 টাকাও কিন্তু হয়ে অনেক কিছু, খুব নর্মাল কোনো বিষয় না যে 50,000 টাকা আমার আম্মা উঠায়। উঠানোর পরে আমাদের এলাকাতে আমার আব্বাকে আমার আম্মা একটা দোকান করে দেয়। আমাদের দুইটা গ্রামের মোড়ের মধ্যে, মানে 4 রাস্তার মোড়ে আমার মা তখন দোকানটা করে দেয়। আমার আব্বা তখন বেত দিয়ে টিন দিয়ে খুব কষ্ট করে দোকানটা পরিচালনা করে। ওই দোকানের মধ্যে আমার আব্বা কিছু মুদির মালামাল উঠায়। মুদির মালামাল বলতে ধরেন আপনার মানে ওই যে মুড়ি, চানাচুর, দেন হচ্ছে ডাল, এটা সেটা, মানে মুদির যে মালামালগুলো আছে, চাউল ডাউল, এগুলো আমার আব্বা উঠায়। তো দেখা যায় এরপরে আব্বার আমি দোকানে বসতাম। আমাদের দোকানে মালামাল খুব কম ছিল, মানুষ আসতো আইসা বলতো এটা দেন, আমার আব্বা একটা দিয়ে মাল দিলে আরেকটা মাল দিতে পারতো না। তো এরকম করে সবাই আমার আব্বারে খারাপ কথা বলতো যে দোকান দিয়েছেন, দোকানে মাল নাই কেন, মাল আনেন না কেন, মাল উঠান না কেন। কিন্তু আমার আম্মার যে 50,000 টাকা পুঁজি, এতে দোকানটা মানে দাঁড়ো করাইতে আমার আবার 20,000 টাকার মতো চলে যায়। আর 30,000 টাকার কী মাল পাওয়া যায় একটা মুদি দোকানে বলেন। তারপরেও আমার আব্বা দোকানটাকে শক্ত করে ধরে রাখছে, এবং এরকম করে দোকান থেকে যে পরিমাণের ইনকাম হতো সেই ইনকাম দিয়ে আমার বাবা মাঝে মাঝে যেই সমিতির যে কিস্তি আইতো ওই কিস্তি আব্বা পরিশোধ করতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে মরার উপরে খাড়া বলে একটা বিষয় আছে, মানে আবারও আমাদের এই দোকানের ভিতরে একটু সমস্যা দেখা দেয়। সমস্যা দেখা দেয় বলতে আমার আব্বা কিছু মালামাল আনে, মানে কিছু মালামাল আনার পরে হঠাৎ করে দোকানে ইঁদুর ঢুকে সবগুলো মাল নষ্ট করে ফেলে। কিছু চিপস, চানাচুর, এরকম প্রায় 10,000 টাকার মতো মালামাল ইঁদুর নষ্ট করে ফেলে। তো এই নষ্টটা হওয়ার পরে আমার আব্বা কিস্তি আর পরিশোধ করতে পারতেছিল না, মানে কিস্তির টাকা দিতে পারে না। তা 1 মাস 2 মাসের মতো কিস্তির টাকা আটকায় যায়, এবং আটকায় যাওয়ার পরে কিস্তি নেওয়ার জন্য যে লোকটা বাড়ি আসতো সে খুবই ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্ত হয়ে আমাদের এলাকার যিনি প্রাক্তন মেম্বার ছিল, মেম্বারের কাছে গিয়ে তখন বিচার দেয় যে এই ঘটনা, ওনাদের কাছে ওনারা টাকা নিয়েছিল সমিতি থেকে, এখন আমার কিস্তি পরিশোধ করে না। তো মেম্বার আগ থেকে আমার আব্বুর সাথে ভালো ছিল না। মেম্বার একদিন আমাদের বাড়িতে আসে সন্ধ্যার দিকে। তো আমাদের বাড়িতে আসে, আমি সেদিন বাড়িতে, আমি দোকানে যাইনি। তো আসার পরে উনি আমার আম্মুর সাথে কথাবার্তা বলে, এবং কথাবার্তা বলতে বলতে উনি কেমন জানি আমার আম্মুর সাথে একটু নোংরা কথা বলতে শুরু করে। আমি তো তখন ধরেন 8-9 বছরের ছেলে, মানে এত তো আর ছোটো না, সব কিছু তো বুঝি। তা উনি এরকম করে নোংরা কয়েকটা কথা আমার আম্মাকে বলে, যেগুলো খুবই খারাপ প্রকৃতির। আমার আম্মা এই কথাগুলো সহ্য করতে না পেরে আম্মা তখন ঘরের মধ্যে গিয়ে দরজা লাগাই দেয়।
দরজা লাগাই দেওয়ার পরে মেম্বার তখন আমার কাছাকাছি আসে, আইসা আমারে বলে, বেটা তোর মারে তো এখনও বিয়ে দেওয়া যাবে। এই কথা বলি হাসতে হাসতে উনি তখন চলে যায়। উনি আসছিল কিন্তু আমার আম্মার সমিতির টাকা পরিশোধ করে না এই বিষয়ে কথা বলার জন্য, কিন্তু এই বিষয়ে কোনো কথা না বলেই উনি আমার আম্মার রূপ যৌবন নিয়ে কথাবার্তা বলে এখান থেকে বিদায় হয়ে গেল। তো সন্ধ্যার সময় আমি তখন দোকানে গেছি। দোকানে যাওয়ার পর আমি তখন আব্বারের কথাটা বললাম যে, আব্বা এই ঘটনা, চেয়ারম্যান মানে মেম্বার আমাদের বাড়িতে আসছে, এসে আমার আম্মুর সাথে এরকম করে খারাপ কথা বলে গেছে। আব্বু তখন খুব রেগেছে। আমার আব্বা কিন্তু এই বিষয়গুলো আবার নিতে পারে না, এবং রেগে যাওয়ার পরে আব্বা তখনগুলোকে সেদিন রাতে দোকান বন্ধ করে মেম্বারের বাড়িতে গেছে। এবং মেম্বারের বাড়িতে যাওয়ার পরে মেম্বারকে আর পায় না, মেম্বার বউকে পাইছে। পাওয়ার পরে মেম্বারের বউয়ের কাছে আমার আবার বিচার দিয়ে আসছে যে মেম্বার আমার বউকে গিয়া খারাপ খারাপ কথা বলছে, এগুলো বলে আসছে মেম্বারের বউয়ের কাছে। রাত্রে প্রায় 11:30টার দিকে হঠাৎ করে আমাদের বাড়িতে মেম্বারের চেলাফেলা, মানে মেম্বারের ডান হাত বামাত আছে না, এগুলো আমাদের বাড়িতে আসছে। আইসা আমার আব্বারে ডাকতেছে। আমার আব্বা ঘর থেকে বেরিয়েছে, বেরোয়ার পরেই তারা আমার আব্বারে এলোপাতারিক মারতে শুরু করে। আমি আর আমার মা মিলে কোনোভাবে ওই লোকগুলোর হাত থেকে আমার আব্বারে বাঁচাই, এবং আমার আব্বা তখন খুব রেগে যায় যে আমারে মারলো কেন, আমি তো কোনো অন্যায় করি নাই। আমার আব্বা তখন সকালে সূর্য ওঠার সাথে সাথে ওই মেম্বারের নামে গিয়ে থানায় মামলা করে দেয়। মামলা করে দেয় বলতে তা আব্বা থানাতে যায়, থানাতে গিয়ে বলে যে মেম্বার আমার এরকম এরকম করে মারছে, এবং থানার ওসি তখন মামলা নিয়ে নেয়। এবং এরপরে শুরু হয় মেম্বারের উপরে নির্যাতন। পুলিশ আসে মেম্বারকে ধরে নিয়ে যাওয়ার জন্য, এটা ওইটা মিলিয়ে অনেক ধরনের সমস্যা হয়। একটা পর্যায়ে গ্রামের 10 জনে মিলে আমার আব্বাকে ধরে মামলাটা উঠে নাও, মেম্বার অনেক গুণী মানুষ, তোমার বউরে না হয় একটা কথা বলছে, আমরা এটার বিচার করে দিব, তুমি মামলা উঠাও। পরে আমার আব্বার সবার কথা চিন্তা ভাবনা করে গিয়া মামলাটা উঠে ফেললো। এবং মামলা উঠানোর পরে আমার আব্বা তখন গ্রামের লোকজনের কাছে বিচার দিল যে আপনি এটা বিচার করেন। গ্রামে 10 জনে মিলে তখন বসছে। বসার পরে সবাই মেম্বারকে অনেক বকাবাদ্য করছে, খারাপ ভাষায় কথা বলছে যে আপনি একজন মেম্বার হইয়া কীভাবে এই ছেলের মাকে নিয়ে আপনি বাজে কথা বললেন, এই মহিলার সন্তান আছে 9-10 বছরের, এই মহিলাটাকে নিয়ে আপনি এইভাবে বাজে কথা বলাটা ঠিক হয় না। সবাই মেম্বারের সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করে। এবং একটা পর্যায়ে মেম্বার চুপ হয়ে এখান থেকে চলে যায়। কিন্তু মেম্বার যে চলে যায় বিষয়টা আসলে তাও না, মেম্বারের ভিতরে প্রচণ্ড রকমের রাগ এবং ক্ষোভ কাজ করে। এই রাগ ক্ষোভের বশবর্তী হয়ে বুধবারে আমার আব্বা দোকান বন্ধ করে বাড়িতে আসে। বাড়িতে আসার পরে হঠাৎ করে রাত্র প্রায় 2টা থেকে 2:30টার দিকে আমাদের দোকানের দিকে চিৎকার চেঁচামেচি শুরু হয়। মানে দোকানের দিকে চিৎকার শুরু হয়। আমার আব্বা তখন লাফ দিয়ে উঠে দেখতেছে যে দোকানের ওইদিকে আলো জ্বলতেছে, মানে কেমন যেন অনেক বেশি আলো জ্বলতেছে। আমার আব্বা তখন দোকানের দিকে দৌড় দিল। আব্বুর তো পায়ে সমস্যা, এরপরেও খোঁড়াইয়া আব্বু দোকানের দিকে দৌড় দিল। আমিও তখন আব্বুর পিছনে পিছনে দৌড় দিলাম, এবং দোকানে যেয়ে দেখতেছে আমাদের দোকানটা পুরে খান হয়ে যাচ্ছে। আশেপাশে গ্রামের কিছু মানুষ আছে, তারা এসে পাশে দাঁড়িয়ে আছে, কেউ পানি ঢালতেছে, পানি নিভানোর চেষ্টা করতেছে, কিন্তু আগুন নিভানোর চেষ্টা করতেছে, কোনোভাবেই আগুন নিভাইতে পারতেছে না। ধাউ করে দাবালনে আমাদের দোকানটা আমাদের চোখের সামনেই পুরে ছারখার হয়ে গেল। ওই পোড়া জিনিসগুলো আমার আব্বা ধরে সারাটা রাতভর কান্না করে। একটা সময় সকালে সূর্য ওঠে, এবং সকালে সূর্য ওঠার পরে গ্রামের সব মানুষরা একে একে দোকানে আসে। আমার আবার সবার কাছে বলে আমার এই দোকান মেম্বার পোড়াই দিছে। আমি আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে মেম্বার আমার দোকান পোড়াইছে। মেম্বার আমার উপরে রাগ, মেম্বার আমার উপরে ক্ষোভ, আমার রাগ আর ক্ষোভগুলা মাথায় নিয়ে মেম্বার আমার দোকানটা পোড়াই দিছে। আপনারা বিচার করেন। গ্রামের 10 জনের কাছে আমার আব্বা তখন কেঁদে চিৎকার করে বিচার চায়, কিন্তু আমার আব্বাকে সবাই বলে মেম্বার যে তোমার দোকান পুড়ছে এর প্রমাণ আছে, প্রমাণ দাও। আমার আব্বার কাছে তো কোনো প্রমাণ নাই, এবং মেম্বারও বলে তিনি দোকানে আগুন লাগায় নাই। আসলে দোকানে তো আগুন লাগায় নাই, আগুন লাগাই দিছে আমার পরিবারে। দোকান পুড়ে গেছে, দোকানের মাল পুড়ে গেছে। সমিতির লোকদেরকে এটা কোনোভাবেই বোঝানো গেল না। তারা দিনের পর দিন, রাতের পর রাত আমাদের বাড়িতে আসতে থাকে সমিতির টাকার জন্য। সমিতির যত মালামাল ছিল সব সমিতির টাকায় আমরা যা করেছি সবই তো পুরে ছাই হয়ে গেল। তাহলে সমিতির ঋণটা পরিশোধ করবো কেমন করে, এটা কাউরে বোঝানো গেল না। সমিতির ওই লোকটা 1 দিন 2 দিন 3 দিন প্রত্যেক দিনে সমিতির ওই টাকার জন্য আসে, এবং যখন আমার আম্মা একটা সময় টাকা দিতে পারে না, এক পর্যায়ে গিয়ে সমিতির ওই লোকটা আমাদের এলাকার যেই মেম্বারকে তো প্রথমে জানায়, মেম্বারে কোনো বিচার পায় না। এরপরে গিয়ে চেয়ারম্যানকে বলে চেয়ারম্যান একদিন আমার মাকে আর আমার বাবাকে ওই চেয়ারম্যানের অফিসে ডাকে, এবং অফিসে ডাকার পরে চেয়ারম্যান তখন আমার আম্মুর সাথে কথাবার্তা বলে। আমার আম্মুকে বলতেছে যা হবার তা হইছে, তুমি একটু মেম্বারের কাছে যাও। মেম্বার তোমার উপর অনেক রাগান্বিত, মেম্বার তোমার উপর অনেক ক্ষিপ্ত, তুমি মেম্বারের কাছে যাও, মেম্বারের কাছ থেকে টাকা পয়সা তুমি পাবা, আমি মেম্বারকে বলে দিতে আসি। এই কথা বলে আমার আম্মার সাথে তখন চৌকিদারকে পাঠায়। ওই চেয়ারম্যান একটা চিঠি লিখে দেয়। চিঠি লিখে আমার আম্মাকে আর আমার আব্বাকে চেয়ারম্যানের ওই প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতে পাঠায়। তো পাঠাইলে পরে আমার আম্মা তখন আব্বারে বলতেছে যে আমি চেয়ারম্যানের বাড়িতে যাব না,
আমি চেয়ারম্যানের বাড়িতে যাব না, আপনিই যান। তো আমার আব্বা তখন ওই চিঠিটা নিয়ে চেয়ারম্যানের বাড়িতে মানে মেম্বারের বাড়িতে গেছে। এখন দেখা গেল মেম্বার তো আর আমার আম্মাকে দেখতে পারে না বা আমাদেরকে দেখতে পারে না, আমার আব্বারাও দেখতে পারে না। তো বাড়িতে যাওয়ার পরে সেদিন হঠাৎ করে মেম্বার জানি আমাদের সাথে ভালো ব্যবহার করতেছে, মানে খুব অবাক বিষয়। মেম্বার বাড়িতে যাওয়ার পরেই মেম্বার তখন তার বউরে বলতেছে, ঘরের মধ্যে ভালো মন্দ কী আছে খাবার দাও, এই যে মানে জোবাইয়ের আসছে, জোবাইয়ের বাপ আসছে, ওদেরকে দিতে হবে। এবং চেয়ারম্যানের বউ তখন করে কি মানে পিঠা টিঠা এটা ওইটা অনেক কিছু হয় না আমাদেরকে দেয়। মানে আমি তখন অবাক হয়ে যাই, যাদের সাথে আমাদের ভাগে মহিষের মতো একটা অবস্থা, যে এত ঝগড়া, এত ফাইটিং, এত মারামারি, এর ভিতরে মেম্বার আমাদেরকে এত ভালো মন্দ খাবার খাইতে দিল। আমার আব্বা তখন বুঝে গেল যে এই ভালো মন্দ খাবারের মাঝে কোনো না কোনো একটা সমস্যা আছে। তারপর আমার আব্বা তখন চুপ করে খাবার খাইলো, খাওয়ার পরে চিঠিটা মেম্বারের হাতে দিল। মেম্বার তখন চিঠিটা পড়লো, পড়ে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তোমরা তো আমার শত্রু মনে করো, আমার খারাপ মনে করো, আমার নামে কত দরবার কারবার কত কিছু করলা, আচ্ছা সমস্যা নাই, আমি তোমাদেরকে টাকা দিব, আমি তোমাদেরকে টাকা দিব। এই কথা বলার পরে ওই মেম্বার মানে প্রাক্তন মেম্বার তখন আমার আব্বাকে 50,000 টাকা দেয়। এবং 50,000 টাকা দিলে আরও এলাকার আরও কয়েকজন গণ্যমান্য লোকজন মিলে মানে ওনাদের সমিতিতে কিন্তু প্রায় 60,000 টাকার মতো হয়ে যায়। মানে লাভে আসলে মিলে 60-65,000 টাকার মতো হয়। তবে গ্রামের সবাই মিলে ধৈর্য বলতেছে যে ওনারা গরিব মানুষ, ওনাদের কাছে এত টাকা পয়সা নাই, তা মাফ করে দেন। এই বলে যেই সুদি যেই টাকাটা ছিল ওইটা মাফ করে আসলটা দিয়ে কোনোভাবে ওই সমিতির কাছ থেকে আমরা ছুটে আসি। সমিতির কাছ থেকে ছুটে আসার পরে ওই সমিতির লোকটা তখন আর আমাদের বাড়িতে আসে না, কিন্তু এখন আমাদের বাড়িতে প্রতিনিয়ত মেম্বার আসতে শুরু করে। আমার আব্বা তো আর মেম্বারে মানা করতে পারে না, মেম্বারের কাছ থেকে অনেকগুলো টাকা নিছে, অনেকগুলো টাকা নিয়ে সমিতিকে দিয়া কোনোভাবে সমিতি থেকে রেহাই পাইছে। এখন তো আর মেম্বারকে বাধা দিতে পারে না। মেম্বার দিন নাই রাত নাই যে কোনো সময় আমাদের বাসায় চলে আসে এবং এসে 1 দিন 2 দিন 3 দিন এমন করতে করতে কী হয় আমি জানি না, এরকম করে সময়গুলো কাটতে কাটতে বেশিরভাগ সময় দেখতাম আমার চেয়ারম্যান যেদিনে মানে মেম্বার যেদিনে আমাদের ঘরে আসতো ওই দিনে মা কান্না করতো। মানে মা কান্না করতো এবং এমন করে করে অনেক লোকের মাধ্যমে, আমি তো তখন অনেক বড় হয়েছি, অনেকের মাধ্যমে মানে মুখে মুখে শুনতাম মেম্বার নাকি আমাদের বাড়িতে এসে আমার আম্মার সাথে অবৈধ কাজ করে। এবং আমিও এটাকে বিশ্বাস করি, কারণ অনেক সময় দেখা যায় মেম্বার যখন ঘরে ঢুকে আমার আব্বা তখন ঘর থেকে বেরিয়ে যায়। এরকম অনেক দৃশ্য আমি দেখেছি যে মেম্বার ঘরে ঢুকছে, আমার আব্বা ঘর থেকে বেরিয়ে গেছে এবং মেম্বার ঘরে দরজা লাগাই দিত। তো 9-10 বছরের একটা ছেলে, আমি এই দৃশ্যগুলো যখন আমি চোখের সামনে দেখতাম আমি এগুলো সহ্য করতে পারতাম না। একটা সময় আমি রাগ করে এই জিনিসগুলো দেখে আমি বাড়ি থেকে পালায়া যাই, মানে বাড়ি থেকে চলে যাই। যে আমার মায়ের উপরে এরকম বর্বর নির্যাতন হচ্ছে, মেম্বার এসে আমার মাকে ধরতেছে, মার সাথে খারাপ কাজ করতেছে, এবং আমার আব্বা এটা দেখেও না দেখার ভান করে ঘর থেকে বেরিয়ে যায়। গ্রামের সবাই আমাকে বলে যে আমার আব্বা মেম্বারের সাথে আমার মায়ের খারাপ সম্পর্ক, খারাপ কাজ, সবাই আমাকে খারাপভাবে বলে। তখন খুবই রাগ হয় এবং রাগের ওই বশবর্তী হয়ে আমি তখন একদিন বাড়ি থেকে চলে যাই। 10 বছর তখন আমার বয়স। বাড়ি থেকে আমি তখন রংপুর শহরের দিকে চলে যাই এবং রংপুর শহরে গিয়ে আমি তখন একটা আপনার এই ছোটোখাটো একটা দোকানে আমি তখন দোকান বলতে এটা একটা আপনার রাইস মিলের মতো ছিল, ওইখানে আমি চাকরি নিই বলতে ওইখানে কাজ করি। উনি আমার খাবার দেয়, খাবার খাই, এরকম করে আমি প্রায় 3 বছরের মতো ওই দোকানে চাকরি করি। আমি 3 বছর বাড়িতে আসি না। 3 বছর পরে আমার মায়ের জন্য বাবার জন্য খুব কষ্ট হইতেছিল। 3 বছর পরে আমি তখন বাড়িতে আসি এবং বাড়িতে আসার পরে আমি যেটা জানতে পারি যে আমার আব্বা ঘরে আছে কিন্তু আমার মা নাই। আব্বার জিজ্ঞেস করি যে আব্বা মা কই? বলে তোর মা তো অনেক আগেই তো নানার বাড়িতে চলে গেছে, মানে মা নাকি নানু বাড়িতে চলে গেছে। তখন আমি যেটা লোকের মাধ্যমে বা বাবার মাধ্যমে জানতে পারলাম যে এই যে মেম্বার এসে খারাপ কাজ করতে আমার আম্মুর সাথে, আমার আম্মু এই জিনিসগুলো একটা সময় সহ্য করতে না পেরে আমার আম্মু এখান থেকে চলে যায়। এবং চলে যাওয়ার পরে আমাদের যে ভিটাটা ছিল, যেখানে আমাদের ছোট্ট একটা ঘর ছিল, ওই ঘরের ভিটাটা বিক্রি করে মেম্বারকে পরে টাকা পরিশোধ করে। আমার আব্বা তখন আমাদের এলাকারই বাজারের মতো একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে একটা দোকানের মধ্যে থাকতো। আমার জীবনটা মানে আমাদের ওই পরিবারটাকে চোখে না দেখলে আমি মুখে বলে কাউকে বিশ্বাস করতে পারবো না। আব্বারে দেখে তখন চোখের পানিগুলো রাখতে পারলাম না। অনেকের মুখে শুনতাম আমার আব্বা নাকি ভিক্ষা করে, মানে আমার আব্বার তো পায়ে সমস্যা, কোনো কাজ করতে পারে না। তো অনেকেই বলে যে আমার আব্বা নাকি বাস স্টেশন বা রাস্তার মোড়ে এই জায়গায় ওই জায়গায় বা শুক্রবারে বিভিন্ন বাড়িতে গিয়ে ভিক্ষা করে। তার মায়ের জন্য কষ্ট হইতেছে, মানে মা আমার নানু বাড়িতে, মাকে আমি তখন নানু বাড়িতে দেখতে গেলাম এবং বাবার যেই অবস্থা একইভাবে আমার মায়েরও সেই খারাপ অবস্থা, মানে দুরবস্থা। আম্মাও সেই মানুষের বাড়িতে কাজ করে, মানুষের মুখের খারাপ কথা শোনা লাগে, এই বাড়ি ও বাড়ি আম্মাও তখন কাজ করে। কারণ আমার নানু বাড়ির অবস্থাও ভালো না, আমার নানা নানি কেউই ছিল না, আমার মামারা ছিল 2 জন। তো মামাদের ঘরে তো আর আমার আম্মারে খাওয়াবে না। আমার আম্মা ওই একইভাবে মানুষের বাড়ি গিয়ে এরকম পরিশ্রম করতো, কাজ করতো।
বাবা মায়ের এই দুঃখ যন্ত্রণা দেখে আমি পুনরায় আবারও ওই রাইসের ওখানে চলে আসি, মানে যেখানে কাজ করতাম ওখানে চলে আসি। এসে আমি ওখানে আবারও আগের মতো কাজ করতেছি। অনেক আব্বা আম্মার কথা মনে হয়, মাঝে মাঝে মনে হয় যে আমার মা আমাকে নিয়ে পড়তে বসতো, মা আমাকে পড়াইতো। মা আমারে বলতো যে একদিন আমি তোর পড়াশোনা করি, অনেক বড় করবো, তুই একদিন অনেক বড় হবি। এরকম করে মাঝে মাঝে টাকা পাইতাম, বেতন পাইলে কিছু টাকা আম্মারে গিয়ে দিয়ে আসতাম, কিছু টাকা আব্বারে দিতাম, কিছু টাকা আম্মাকে দিতাম, কিছু টাকা আব্বাকে দিতাম। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি যেখানে চাকরি করতাম ওখানে একটা ঘর ভাড়া করি। এবং তখন আমার বেতনটা মোটামুটি অনেকটা ভালো ছিল। আমি তখন রাইস মিলটা পুরো আমি নিজেই চালাইতাম। একটু ভালো টাকা বেতন পাওয়ার পর একটা ঘর ভাড়া করি, এবং ঘর ভাড়া করে আমার আব্বা আম্মা দুজনকেই আমি এখানে নিয়ে আসি। যদিও আমার আম্মা আসতে রাজি হয় না, মানে ওই যে মেম্বারের ঘটনা নিয়ে আমার আব্বার সাথে আমার আম্মা বিরোধ, আমার আব্বার সাথে কথা বলতে চায় না। এরপর আমি মাকে বুঝিয়ে শুনিয়ে আমি ওখানে নিয়ে আসি, মানে ওই ছোট্ট ঘরটাতে আমি আব্বা আম্মা দুজনকেই রাখি। তারা দুজনে তখন ওই ঘরে থাকতো, আমি তখন রাইস মিলে চাকরি করতাম, বেতন পাইতাম, আব্বা আম্মারে খাওয়াইতাম। এইভাবে সময়গুলো কাটতে কাটতে আমার বয়স তখন 18 থেকে প্রায় 19 বছরের মতো হয়ে যায়। 18-19 বছর হয়ে গেলে আমাদের ওই এলাকার, আমরা তো ভাড়াই থাকি, ওই এলাকার অনেক মানুষের মুখে মুখে শুনতাম অনেকেই কেরালা যায়, মানে ইন্ডিয়া কেরালা যায় কেমনে অবৈধভাবে, কেমনে মানে বর্ডার দিয়ে ইন্ডিয়া কেরালা যায়। ওই দালাল আছে, দালালে নিয়ে যায়। আমাদের ওই এলাকাতেই দালাল আছে, দালালে কেরালা নিয়ে যায়, এবং কেরালা গেলে অনেক ভালো টাকা ইনকাম করে। যারা গেছে তারা অনেকে 15,000 20,000 টাকা করেও নাকি মাসে ইনকাম করে। তা দালালে মোটা অঙ্কের কিছু টাকা দেওয়া লাগে, টাকা দিলে তারপরে দালাল বর্ডার ক্রস করে মানে কেমনে এরকম করে নিয়ে যায়। তো আমার ভিতর তখন হঠাৎ করে মানে 18-19 বছর হয়েছে, অনেকটাই বড়, এবং আমি কিন্তু দেখতেই শুনতে অনেক সুন্দর ছিলাম। একেবারে সবাই বলে আমার মায়ের চেহারা নাকি আমি পাইছি, ওইগুলো আমার মায়ের মতো, লম্বা টম্বা আমার মায়ের মতো, এবং চেহারাটাও আমার অনেকটা অবিকল আমার মায়ের মতো। তো এরপর আমি চিন্তা করলাম আমি কেরালার ওখানে চলে যাব। পরের দিন মায়েরে বললাম যে মা এই ঘটনা। মা আমারে বলতেছে তুই তো কেরালা কখনো যাস নাই, ইন্ডিয়া কিভাবে যাবি এই সেই। আমি বললাম মা এখানে একজন দালাল আছে, উনি অনেককেই নিয়ে গেছে, এবং যাদেরকে নিয়ে গেছে তারা কেরালাতে অনেক ভালো অবস্থানে আছে। কেরালায় গাছের কাজ আছে, তারপরে বিভিন্ন ধরনের বাড়িতে কাজ আছে, অনেক ভালো টাকা পাওয়া যায়। আমার আম্মা বলে পাসপোর্ট ভিসা ছাড়া এরকম আরও অন্য একটা দেশে চলে গেলে পরে বুঝি বিপদ হবে না। আমি বললাম না মা, কোনো বিপদ হবে না, কারণ দালালি নিয়ে যায়, তো দালাল এরকম অনেক মানুষকে নিয়ে গেছে, তা তুমি এটা নিয়ে চিন্তা করো না, ওরকম কোনো কিছু হবে না। আমি আমার মায়েরে বুঝাইলাম, এবং বুঝানোর একটা পর্যায়ে আম্মা তখন বলল আচ্ছা ঠিক আছে, তুই যদি ভালো মনে করিস তাইলে যা। যদিও আমার আম্মা আসলে প্রথম দিকে রাজি হচ্ছিল না, বারবার আমাকে মানা করতেছিল। একটা সময় আমি আম্মুর ওই মানাকে ঢিনাই করে, আম্মুর কথা না শুনেই আমি তখন অবৈধ পথে কেরালার উদ্দেশ্যে রওনা দিই। এবং অবৈধভাবে খুবই মানে ওই যাওয়ার ঘটনাটা অনেক লম্বা, আমি পুরো ঘটনাটা না বলি, তবে অনেক কাঠগড় পুড়িয়ে অনেক দালাল চক্রের মাধ্যমে একটা পর্যায়ে আমি কেরালা গিয়ে পৌঁছে। আমরা টোটাল 4 জন, মানে 4 জন আমরা তখন কেরালা যাই। এবং 4 জন যাওয়ার পরে আমাদেরকে বাংলাদেশ থেকে যে কথা বলা হয়েছিল যে কেরালা গেলে অ্যাভেলেবেল কাজ, অনেক কাজ পাওয়া যায়, অনেক কিছু, কিন্তু আমরা কেরালা যাওয়ার পরে ওরকম কোনো কাজ পাচ্ছিলাম না। তাই 10,000 15,000 টাকা বাংলাদেশি টাকায় 10,000 15,000 টাকা বেতনেরই তখন চাকরি। এই বাড়িতে ওই বাড়িতে বিভিন্ন বাড়িতে তখন চাকরি করতাম। তো আমি তখন দেখতে শুনতে খুব ভালো ছিলাম, ভালো থাকার কারণে একটা হোটেলে আমাকে তখন চাকরি দেয়। তা আমি তো কেরালার ভাষা পারতাম না, মানে আমি তো বাংলা ভাষায় কথা বলতাম। তো ওখানে আবার একজন বাঙালি ম্যানেজার ছিল, তো ম্যানেজারটা থাকার কারণে উনি তখন আমাকে চাকরি দেয়। তো চাকরিতে আমি তখন ওই কেরালার হোটেলে চাকরি করি। এরকম করতে করতে তো ওই হোটেলের যিনি মালিক ছিল, মানে ওই কেরালার হোটেলটার মূল যে মালিক ছিল, একদিন মালিক আমারে বলতেছে যে আমার বাড়িতে, মানে ওই বাঙালিটারে বলতেছে, বাঙালি বলতে ওই কলকাতার লোকটারে বলতেছে আমার ঘরে কিছু কাজ আছে, এই ছেলেটাকে বল আমার ঘরে গিয়ে কাজগুলো করে আসার জন্য। তারপরে ম্যানেজার আমারে বলে যে জুবাইর, তোমার এরকমভাবে মালিক বলছে মালিকের বাড়িতে যাওয়ার জন্য, মালিকের বাড়িতে নাকি কী কাজ আছে তোমাকে দিয়ে করাবে। আমি তখন বললাম তাহলে তো ভালোই কথা। তারপর মালিক আমারে বাসে করে, মানে ওনার গাড়ি ছিল প্রাইভেট কারে করে ওনার বাড়িতে নিয়ে গেল। যাওয়ার পরে দেখলাম যে ওনার বাড়ি ভাই বিশাল রাজপ্রাসাদ, অনেক বড় বাড়ি। এত বড় বাড়ি আমি বাংলাদেশে দেখি নাই। তো এত বড় বাড়ি, তো উনি আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমাকে তখন বললো যে বাড়ির কাজ করার জন্য, মানে অনেকগুলা আপনার রুম আছে, রুমগুলো ময়লা হয়ে আছে, আবার ফ্লোর পরিষ্কার, মানে একটা কাজের মেয়ের যে ধরনের কাজ থাকে এই ধরনের কাজগুলো করার জন্য আমাকে তখন বাড়িতে নেওয়া হয়। তো আমি প্রায় 1টা পর্যন্ত, মানে দুপুর 1টা পর্যন্ত আমি তখন কাজ করি। 1টার পরে কেরালা আসে, আইসা আমারে বলতেছে যে গাছ আছে ওনার পাকঘরের ওইদিকে, মানে কিচেনের ওইদিকে গাছ আছে, আমাকে গিয়া দেখায়। মানে আমি তো বাসা বুঝি না, এরকম করে বুঝিয়ে বলে উনি বোবার মতো। তো গাছটা কাটতে হবে। পরে আমি ওই গাছটাও কাটি, গাছটা কেটে গাছটা ফালাই দিই। সন্ধ্যার দিকে তখন সে আমারে কিছু টাকা দেয়, ওই কেরালা কিছু টাকা দিয়ে পরে আমার আবারও ওই হোটেলে এনে দেয়। আমি তখন আবারও হোটেলের কাজ করি।
এইভাবে সপ্তাহখানিক পরে কেরালা কি করে ওই আমার যে ম্যানেজার ছিল ম্যানেজারকে কি জানি বলে, বলার পরে ম্যানেজার আমার একদিন ডাইকা বলতেছে, জুবায়ের তুমি কি কেরালার বাসায় কাজ করবা, এমনি আমারে বলে। কলকাতা ছিল ওনার বাড়ি। পরে আমি বললাম যে ওনার বাসায় ওনার বাসায় আমি কি কাজ করবো, আমি তো বুঝি না। পরে বলতেছে ওনার বাসায় তো কোনো কাজের লোক নাই, কাজের মেয়ে নাই, তো তুমি যে দিন কাজ করছিলা তুমি অনেক ভালো কাজ করছো, ঘর দুয়ার খুব ভালো করে পরিষ্কার করছো, কেরালার বউ তোমারে পছন্দ করছে, তা এখন বলতেছে যে তোমারে তার বাড়িতে কাজের জন্য এখানে যে টাকা বেতন পাও এর চেয়েও বেতন বাড়াই দিব। আমি তখন চিন্তা করলাম আসছি তো ভাই কাজের জন্যই, তাই না, তা কাজ যদি করি তাহলে সমস্যা কী, আজ সমস্যা নেই, তাহলে আমি কেরালার বাসায় কাজ করব। আমি তখন রাজি হলাম। রাজি হওয়ার পর আমার বললো তোমার ব্যাগ ট্যাগ কাপড় চোপড় সব কিছু রেডি করো, কালকে সকালে আমার মালিক এসে তোমাকে নিয়ে যাবে। এরপরের দিন সকালে আমি তখন আমার ব্যাগপত্র যা যা কিছু ছিল সব কিছু রেডি করলাম। রেডি করার পরে এই কেরালা তখন এসে আমাকে নিয়ে গেল, ওনার বাসায় নিয়ে গেল, এবং ওনার বাসার সামনে একটা ছোট্ট রুম আছে, ওই রুমটা আমাকে দিল। আমি তখন ওই রুমে ঢুকলাম এবং ঢুকার পরে উনি আমাকে কাজ কাম সব কিছু বুঝিয়ে দিল। সকালে ওনার গরু আছে 2টা, এই 2টা গরুরে খাওয়াইতে হবে, গরুগুলার পরিষ্কার করতে হবে, এরপর ওনার ওয়াইফকে পাকঘরে কাজে সাহায্য করতে হবে, এবং কাজের মেয়ের যে ধরনের কাজগুলো আছে সেই ধরনের কাজগুলো করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, মোটামুটি অনেকগুলো কাজ উনি আমাকে দেখাই দিল। এবং যে কাজগুলো উনি আমাকে দেখাই দিল আমি তখন সেই কাজগুলোই ওনার বাড়িতে করতেছি। এইভাবে প্রায় ওই আবার কেরালার মেয়ে আছে, ওনার 4টা মেয়ে, কোনো ছেলে নাই, ওনার বউ আছে। তো এরপরে আমি তখন এরকম করে কাজ করতেছি কেরালার ওয়াইফের সাথে। তা কেরালার ওয়াইফ আমি তো ওই কেরালা ভাষা বুঝি না, হিন্দি ভাষাও বুঝি না, তা উনি আমার নিয়ে খুব হাসাহাসি করে, এরকম করে আমার লোকে দুষ্টামি করে, আমার গায়ে হাতে, এমন করতে করতে কিছুদিনের পরে উনি হঠাৎ করে একদিন আমার এমন এক জায়গায় হাত দিয়ে বসে, যেটা আমার কাছে অনেকটা খারাপ লাগে, আমার লজ্জাজনক জায়গায়। পরে আমি একটু পিছনে চলে যাই, উনি তখন হেসে আমারে ধরে আমি তখন বুঝতে পারিনি যে উনি আসলে চাচ্ছেটা কি, কেন এরকমটা করে। তা ওই দিন আমি খুব লজ্জা পাই, এবং ওই দিন লজ্জা পাওয়ার পরে এরপরে আমি আর ওই ম্যাডামের সামনে খুব বেশি একটা পড়ি না। ম্যাডাম আমাকে ডাকলে পরে আমি যাই, আমার নাম ধরে ডাকে যে জুবায়ের, যখন ডাকে তখন যাই, এমনি আর যাই না, ওনার কাছ থেকে একটু দূরে দূরে থাকি। এরকম করতে করতে আমি যতটুকু বুঝলাম আর কি, কারণ আমি তো আর যুবক বয়সের একটা ছেলে, সব কিছুই বুঝি, ওই কেরালার বউ আমার উপরে একটু খারাপভাবে আমার দিকে নজর দেয়, আমার সাথে উনি কোনো একটা খারাপ সম্পর্ক তৈরি করতে চায়। যখনই খারাপ সম্পর্ক তৈরি করতে চাই এটা আমি বুঝে গেলাম। পরে আমি চিন্তা করতেছিলাম আমি কি করব। ওইখানে প্রায় আমি 4 মাসের মতো টোটাল চাকরি করি, আমি এখানে 4 মাসের বেতন পাওয়া, এর উপরে যদি হঠাৎ করে কেরালার বউ এরকমটা করে বা কেরালা যদি জানতে পারে তাহলে আমার কি হবে আমি বুঝতে পারতেছিলাম না। এরপরেও কেরালার বউ আমাকে পাকঘরে ডাকতো, আমি কাজ করতাম। এরকম করতে করতে একদিন বৃষ্টি পড়তেছিল, ঘড়ির সময় তখন প্রায় 9টা থেকে 10টার মতো বাজে। কেরালার বউ রান্না করতেছে, আমি ওনার ওই রান্নাঘরটা পরিষ্কার করতেছি। রাতের বেলায় খাইছি যে প্লেট বাটিগুলো এগুলো ধুয়ে টুয়ে দিতেছি, এমতো অবস্থার ভিতরে কেরালার বউ হঠাৎ করে করলো কি, ঘরের দরজাটা লাগাই দিল। এবং ঘরের দরজাটা লাগাই দেওয়ার পরে এই কেরালার বউ তখন আমার এখানে ধরে বসছে ওই পাকঘরের মধ্যে। তো যেহেতু ধরে বসছে ভাই, আমার তো এখানে আর করার কিছু নেই। ওই মহিলাটা অনেক বয়স্ক একটা মহিলা ছিল, অনেক বয়স্ক, কিন্তু উনি আমার সাথে এই ঘরের মধ্যে উনি আমার সাথে এই ধরনের খারাপ কাজ করলো। তা এরপরে উনি সুযোগ পেলে আমার এরকম করে ধরে, এবং মাঝে মাঝে উনি আমারে বলে যে রাতের বেলায় আমাকে ডাকে, কেরালা যদি বাসায় না থাকে আমাকে ডাইকে নিয়ে যায় ওনার রুমে, নিয়ে বলে শরীর ম্যাসেজ করে দেওয়ার জন্য। তো আমি যে এগুলো করি এগুলোর জন্য কিন্তু উনি আমাকে টাকা দিত, আমাকে যে টাকা দিত না তা কিন্তু না, আমাকে কিন্তু উনি বকশিস দিত, ইন্ডিয়ান 20 রুপি 50 রুপি আমার এরকম করে বকশিস দেওয়া। অনেক টাকা বকশিস পাওয়ার পরেও ভাই আমার এই কাজটা করতে ভালো লাগতো না, আমার নিজে কেমন যেন অনেকটা ছোটো মনে হতো যে আমি এই ধরনের কাজ করি। এরকম করতে করতে এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন হঠাৎ করে কেরালার যে বড় মেয়ে আছে, কেরালার বড় মেয়ে এই জিনিসটা একদিন দেখে ফেলে। বেশিরভাগই তো পাকঘরের মধ্যে এই ধরনের কাজগুলো হতো, রান্না করে, এবং কেরালার বড় মেয়ে জিনিসটা দেখার পরে কেরালার বড় মেয়ে তখন আর কোনো কিছু বলে না। এটা দেখার পরে তার কয়েকদিন পরে বলতে প্রায় 10 থেকে 15 দিন পরে কেরালার ওই বড় মেয়ে চাকরি করে হচ্ছে অন্য একটা জায়গায়। মেয়েটা বাসায় থাকে না, ওইখানে হোস্টেলে থাকে, ওইখানে চাকরি করে, ওইখানে পড়াশোনা করে। তো একদিন কেরালার মেয়েটা হোস্টেলে যাওয়ার সময় অনেকগুলো জিনিসপত্র সে নিয়ে যাবে। তো এখন কেরালার বউ আমারে বলতেছে তুই জিনিসগুলো নিয়ে ওর একটু হোস্টেলে দিয়ে আয়। তা আমি তখন এই কেরালার বড় মেয়ের এই জিনিসপত্রগুলো সব কিছু নিয়ে ওই মেয়ের হোস্টেলে দিয়ে আসার জন্য আমি ওইখানে গেছি। এবং ওই হোস্টেলের রুমে যাওয়ার পরেই হোস্টেলে গেলাম, যাই আমি সব কিছু রাখার পরে চলে আসতেছি। পরে তখন কিন্তু আমি টুকিটাকি 2-1টা কেরালা ভাষা বুঝতাম, একেবারে যে বুঝতাম না তা কিন্তু না, তখন কিন্তু আমি অনেকটাই বুঝি। তখন ওই মেয়ে আমারে বলতেছে যে আমি যে তার মায়ের সাথে খারাপ কাজ করছি পাকঘরের মধ্যে এটাও দেখছি। ও আমাকে বলে আমি বাবার কাছে বলে দিব তুই এগুলো করছিস, এরকম করে আমারে বলতেছে। পরে আমি কান্নাকাটি করতেছি যে আমার ভুল হয়ে গেছে, তোর কাছে ক্ষমা চাই, মাফ চাই, এরকম করে বলি। পরে সে আমারে ওরকমভাবে তার মা যেই ভূমিকায় যা করছে আমার সাথে
একইভাবে ওই মেয়েটা তার হোস্টেলে নিয়ে গিয়ে আমার সাথে এই ধরনের খারাপ কাজ করে। তখন খুব খারাপ লাগে ভাই, আসলে মানে বাস্তবতার জন্য কথাগুলো বলতে হচ্ছে, কিন্তু তখন মনে হয় কলিজাটা ফেটে যাচ্ছিল যে কেন আমার জীবনটা এরকম হলো, আমি তো এগুলো চাই নাই। ওই মেয়ের হোস্টেল থেকে তখন আমি চলে আসি। আসার পরে এই মেয়ে এরপরে তার কয়েকদিন বলতে মাস দেড়েক পরে এই মেয়ে হোস্টেল থেকে একেবারে চলে আসে বাসায়, এবং সে যেখানে চাকরি করতো ওইখান থেকে চাকরি ট্রান্সফার হয়ে সে অন্য তার বাসার ওইদিকে চলে আসে। এরপরে মেয়ে পার্মানেন্টলি বাসায় থাকতে শুরু করে। এবার রাতের বেলায় অনেক সময় দেখা যায় কেরালার বউ আমাকে ডাকে, আবার মেয়ে মানে বড় মেয়েটাও আমাকে ডাকে, মানে রাতের বেলা তারা মামি দুজনেই আমাকে ডাকতো এবং আমি তাদের ওখানে যেতে বাধ্য। এখন আমি যাইতাম, আমি যে মায়ের কাছে যেতাম মেয়ে জানতো, আবার মেয়ের কাছে যেতাম মা জানতো, কিন্তু তারা কেউ কোনো কিছু বলতো না। গোপনে গোপনে মা মেয়ে দুজনে আমাকে ব্যবহার করতো। এভাবে প্রায় আপনার 3 থেকে 4 মাসের মতো কেটে যায়। টোটাল প্রায় আমি 9 মাসের মতো ওই কেরালার বাড়িতে চাকরি করি, এবং ওই 9 মাসে টোটালি প্রতিটা রাতে আমার উপরে এই ধরনের যৌন নির্যাতনগুলো হতো। তাই আমি কী করবো, ওই বাড়িতে চাকরি করি, এমন তো কিছু করার নাই। এমন করতে করতে 9 মাস পরে হঠাৎ করে একটা কেরালা কী করলো, ইন্ডিয়ানই মানে কলকাতার একটা মেয়েরে তার বাসায় কাজের জন্য নিয়ে আসছে। এখন কাজের জন্য যেই মানে কলকাতার মেয়েটাকে আনছে, এটা কেন আনছে আমি জানি না। কেরালা কি আমাকে সন্দেহ করছে যে আমি বাসার মধ্যে কোনো খারাপ কাজ করি, বা আমাকে সন্দেহ করে কি কাজের মেয়ে নিয়ে আসছে নাকি সেটা আমি জানি না। এখন কাজের মেয়ে আনার পরে কেরালা তখন বলতেছিল যে আমাকে ওনার দোকানে পাঠাই দেবে, যে দোকানে আমি কাজ করি ওই দোকানে আমাকে পুনরায় পাঠাই দিবে। এখন কেরালার বউ আর কেরালার মেয়ে তারা তখন বলেছে যে না, ওরে পাঠাবো না, ও আমাদের বাসায় আসে, অনেক দিন ধরে আসে, আমাদের বাসায় থাকুক, ও আমাদের বাসার কাজটা সব কিছু জানে। এরপরে কেরালা আর আমাকে নিল না, আমি ওখানে বাসার মধ্যে পড়ে আছি। তো আমি চাচ্ছিলাম যদি আমাকে হোস্টেলে আবারও নিয়ে যেত, হোটেলে নিয়ে যেত, তাহলে আমার জন্য খুব ভালো হইতো। আমি আর এই মা মেয়ের কাছে নির্যাতিত হতে চাই না, মানে আমি এই অপমান বা এই অত্যাচারগুলো ভাইয়া নিতে পারতেছিলাম না। তারপর আমি এখানে কাজ করিতে এই যে মা ডাকে মেয়ে ডাকে, কেরালা যেই মানে কলকাতার যে কাজের মেয়েটা আছে ওই কাজের মেয়েটা কিন্তু অনেক ভালো। মেয়েটা আমাকে বিভিন্ন কাজে হেল্প করে, বা রান্নাবান্নার সময় মেয়েটা আমাকে বাঙালি খাবার রান্না করে দেয়। আমি তো বাঙালি খাবার ওইখানে পাইতাম না, তো মেয়েটা আমাকে বাঙালি খাবার, ভাত ডাল, তারপরে বিভিন্ন বাঙালি খাবার রান্না করে আমার খুব ভালো লাগতো। এরকম করে সময়গুলো কাটতে কাটতে তো মেয়েটা সবসময় জানতো যে আমি কেরালার মানে বউয়ের কাছে যাই, কেরালার মেয়ের কাছে যাই। এই জিনিসগুলো বেশ কয়েকদিন দেখার পরে মাস দেড়েক পরে এই মেয়েটার নাম ছিল মণি। তা মণি আমারে বলতেছে, ও কিন্তু হিন্দু ছিল, মুসলিম ছিল না, হিন্দু মেয়ে ছিল। তারপরে আমারে বলতেছে যে আমারে বলে, জোবাইর তুমি তো বাংলাদেশি ছেলে, এইখানে আসছো কাজ করার জন্য, এই যে তুমি এগুলা করো, যদি কখনো কেরালা মানে ও মনে করে আমি সম্ভবত ইচ্ছা করে এই কাজগুলো করি, আমি তো আর ইচ্ছা করে করি না। পরে আমারে বলে তুমি যেগুলো করো যদি কেরালা কখনো দেখে তোমাকে সারা জীবনের জন্য জেলে ঢুকাই দিবে, জেলে ঢুকাই দিবা, নাহলে তোমার মেরে ফেলবে, তুমি মা মেয়ে দুজনের কাছে যাও, এরকম করে আমারে বলে। তারপর আমি তখন মনির কাছে আমার দুঃখের কথাগুলো বলি যে মনি এই ঘটনা, আমি তো আসলে ওইখানে যেতে চাই না, কিন্তু আমি বাধ্য হইতাছি, বা মা মেয়ে দুজনে আমাকে ডাকতেছে, না গেলে তারা বলে তুমি যাইও না। আমি বললাম না গেলে তারা আমাকে প্রচুর কাজের চাপ দেয়। ধরেন কেরালার বউ আমাকে রাতের বেলায় ডাকলো, আমি গেলাম না, এরপরের দিন ভাই আমাকে এত কাজ দিয়ে দেয়, মানে এক গাদা কাজ আমাকে দেয়, মানে কাজ করে আমাকে মাইরে ফেলে এরপরের দিন। অথবা কেরালার মেয়ে যদি আমাকে ডাকে, আমি যদি না যাই, এই মেয়ে আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এবং আমার গায়ে পর্যন্ত হাত তোলে। তো আমি বাধ্য হয়ে তখন মামির কাছে যাওয়া লাগতেছে। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় প্রায় এই কেরালার বাড়িতে আমি 1.5 বছরের মতো কাজ করি, এবং 1.5 বছরের মাথায় এই যে মণি মেয়েটা আছে, মণি আমাকে অনেক সাহায্য করতো। মণির সাথে আমার খারাপ কোনো সম্পর্ক নাই, অনেক ভালো সম্পর্ক, অনেক সাহায্য সহযোগিতা করতো। কিন্তু দেখা যায় যে আমি বিভিন্ন জায়গায় আটকে যাইলে আমাকে মেয়েটা হেল্প করে। এমন করতে করতে একটা সময় প্রায় 1.5 বছরের মাথায় কেরালা কিছুটা বিষয়ে ডাউট করে ফেলে, মানে সন্দেহ করে ফেলে। অনেকগুলো বিষয় যখন সন্দেহ করে ফেলে, সন্দেহ করার পরে তখন আমাকে মানে মনি বলতেছে যে কেরালা কিন্তু তোমাকে ডাউট করে ফেলছে, তোমার সন্দেহ করে ফেলছে, অ্যান্ড কেরালা কিন্তু তোমার ক্ষতি করতে পারে, তুমি এখান থেকে চলে যাও। পরে আমি বললাম, বোন আমাদেরকে যেই দালাল আনছিল ওই দালাল কোথায় গেছে সেটাও জানি না, এবং এখানে যেই লোকটা ছিল, মানে আমরা যে যারা আসছিলাম তারা সবাই চলে গেছে, সবাই বিভিন্ন জায়গায় চাকরি করতে, তারা সবাই চলে গেছে। এখন আমি তো আর যাই না, আমি তো একটা বাসায় চাকরি পেয়েছি, এই জন্য আমি আর গেলাম না। আমি তখন মনিরে বলতেছি, মনি আমি তো ইন্ডিয়ার কোনো রাস্তাঘাট কোনো কিছুই চিনি না, আমি কি করব। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একদিন রাতের বেলায়, রাত্র প্রায় 10টা থেকে 10:30টার মধ্যে এই মনি তখন আমার ঘরের মধ্যে আসে, মানে আমার রুমে আসে। আইসা আমাকে বলতেছে সর্বনাশ হয়ে গেছে। আমি তখন বললাম সর্বনাশ মানে কী হয়েছে? বলে তোমার ওই বিষয়গুলো সব জেনে গেছে, এবং কেরালার যে বড় মেয়ের পেটে নাকি বাচ্চা, কেরালা জেনে গেছে কেরালার বড় মেয়ে প্রেগনেন্ট, এবং কেরালার বড় মেয়ের পেটে বাবু আছে, এবং এই বাবু তোমার, এটা কেরালা বুঝে গেছে। কেরালা কালকে সকালেই তোমার নিয়ে হসপিটালে যাবে, ওই মেয়ের নিয়ে হসপিটালে যাবে, তোমার নিয়ে হসপিটালে যাবে, এরপরে হসপিটাল থেকে তোমাকে পুলিশের কাছে ধরাই দিবে। আমি তখন বললাম যে মনি তুমি আবার এটা কী বলতেছো, তাহলে আমি এখন কী করব?
তারপর বলতেছে যে আমি ওদের ঘরে থাকি, তো ওদের ঘরের মধ্যে আমি এই ধরনের আভাসগুলো পাইলাম, এই ধরনের কথাবার্তাগুলো আমি পাইলাম, এবং কথাবার্তাগুলো শোনার পর আমি তোমাকে আসলাম তোমাকে সাহায্য করার জন্য। তাই আমি বললাম যে আমারে তুমি সাহায্য করবো, আমি এখন কী করবো? পরে আমার বলে তুমি এখান থেকে চলে যাও। তাই আমি বললাম আমি কোথায় যাবো, আমি তো কোনো কিছু চিনি না, বা কোন জায়গায় যাবে সব কিছু আমি জানি না। পরে সে আমাকে একটা ঠিকানা দেয় যে তুমি অমুক জায়গায় চলে যাও, একটা ফোন নাম্বার আমাকে দেয়, মানে তার এলাকাতে, কলকাতাতে। তা আমি কী করলাম, আর রাতের মধ্যে আমার ব্যাগ ট্যাগ সব কিছু রেডি করে ফেললাম, এবং রেডি করার পরে ফজরের সময়, মানে ফজরের আজান যখন দেয় ওই সময়টাতে আমি তখন এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমি তখন ডিরেক্টলি সেই জায়গা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিছি, এবং কীভাবে যেতে হবে, কোন স্টেশনে নামতে হবে, এই মেয়েটা আমাকে সব কিছু বলে দেয়, মানে পুরো ডিটেলস আমাকে বলে দেয়। এবং বলে দেওয়ার পরে আমি তখন কলকাতাতে আসি। কলকাতায় আসার পরে যে ফোন নাম্বারটা আমাকে দেয় ওই ফোন নাম্বারে আমি তখন কল দিই, এবং কল দেওয়ার পরে একজন লোক কলটা রিসিভ করে। আমি তখন ওনার কাছে যাই, ওনার তখন মিষ্টি দোকান, মানে ওনার মিষ্টি দোকান, অনেক বড় মিষ্টির দোকান। তারপরে বলে, আমি বলি যে মনির সাথে কথা বলাই দিই। পরে মনির সাথে কথা বলার পরে এই মিষ্টি দোকানে পরে আমার চাকরি দেয়। আমি তখন এই মিষ্টি দোকানে কাজ করি। এইভাবে প্রায় 1.5 মাস কাজ করার পরে একদিন মনি কেরালা থেকে ইন্ডিয়াতে, মানে কলকাতায় আসে, এবং কলকাতায় সেই মিষ্টি দোকানে আমার সাথে দেখা করে বলে যে জুবাইর এখানে এখন কেমন আছো এই জায়গায়? আমি বললাম হ্যাঁ ভালো আছি, আমার এখানে কাজকাম খুব ভালো লাগে, আমি এখানে ভালো আছি। এরকম করে অনেক দিন পর্যন্ত আমি মিষ্টি দোকানে কাজ করি, অনেক দিন বলতে প্রায় 8-9 মাসের মতো কাজ করি। 8-9 মাস পরে হঠাৎ করে একদিন পুলিশের মানে চেক হয়। আমি কিন্তু জানতাম না, মানে কীভাবে জানি পুলিশ জেনে যায় যে আমি এই জায়গায় অবৈধ বা কিছু একটা। জানার পরে পুলিশ তখন আমাকে আটক করে ফেলে। আমাকে ওখানে পুলিশ আটক করে, এবং আটক করে আমাকে তখন কলকাতার যে জেল ছিল ওই জেলে আমাকে নিয়ে যায়। এরপরে বহু কষ্ট করে প্রায় 2 মাস আমাকে 2 মাস ইন্ডিয়াতে আটকায় রাখে, এবং 2 মাস পরে বহু কষ্টের পরে আমাকে তখন মানে বাংলাদেশে পাঠিয়ে দেয়, বাসে বাংলাদেশে পাঠিয়ে দেয়। এবং লোকালি বাংলাদেশে আমি তখন আসি। বাংলাদেশে আসার পর আমি তখন আমার পরিবারের কাছে যাই, আমার আব্বার কাছে যাই, আম্মার কাছে যাই। তো আমার জীবনে যে এই ঘটনাগুলো ঘটতেছে বা যাই ঘটতেছে, আমি কিন্তু আমার পরিবারকে ভুলি নাই। আমি প্রতি মাসে মারে ফোন করতাম, মায়ের জন্য টাকা পাঠাইতাম, আমার বা ঘর ভাড়া পাঠাইতাম, মানে আব্বা আম্মার খুব খোঁজ খবর নিতাম। শুধু এই 2টা মাস আমি আমার আব্বা আম্মার সাথে যোগাযোগ করতে পারি নাই, যে আমি জেলে পড়ে গেছিলাম। জেলে পড়ে যাওয়ার কারণে আমার আব্বা আম্মার সাথে আমার যোগাযোগ হয়নি। এরপর যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পর আব্বা আম্মা দুজনেই আমাকে জড়াই ধরে কান্নাকাটি করে, আদর সমাদর করে, ভালোবাসে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে এক পর্যায়ে আমার আব্বা তখন সিদ্ধান্ত নিলে যে আমাকে বিয়ে করাবে। আমারে বলতেছে তোরে আমি বিয়ে করাবো, আমি তোর জন্য মেয়ে দেখবো। পরে আব্বা এদিক সেদিক মেয়ে দেখতেছে। এরই মাঝে এই যে মনি কেরালায় থাকতো, মনির সাথে কিন্তু আমার যোগাযোগ হয়, অলওয়েজে যোগাযোগ হয়। এরকম করে মনি আমাকে ফোন দেয়, আমি ওর সাথে কথাবার্তা বলি। এমন করতে করতে আমি মনিরে বললাম যে মনি, আমি তো দেশে আসছি, আমার বাবা মা আমার জন্য মেয়ে খুঁজতেছে, আমাকে বিয়ে করাবে। এটা বলার পরে ও কিন্তু কোনোদিন আমাকে এভাবে কোনোদিন মানে মন খারাপ করে নাই বা কিছু বলে নাই। ওই দিনে আমি বিয়ে করবে কথাটা জানার পরে ও তখন হঠাৎ করে কান্না করে দেয়। তো যখন কান্না করে আমি তখন বলি কান্না করতেছো কেন? ও বলে না আমার ভালো লাগতেছিল না, এই জন্য কান্না করতেছে। এমনি কী হয়েছে আমাকে বলো, সমস্যা তো নাই বলো। ও কোনো কিছু বলে না, এবং এরপর থেকে আমার সাথে কথা বলা কমিয়ে দেয়, খুব বেশি একটা কথা বলে না। তো আমি কিন্তু মনিরে অনেক পছন্দ করতাম, কোনো প্রেমিকা হিসেবে না, আমাকে অনেক সাহায্য সহযোগিতা করছে কেরালার বাসায় থাকা অবস্থায়, ওই জন্য ওরে আমার ভালো লাগে অতটুকুই। পরে একদিন আমি খুবভাবে ওরে ফোনে ধরলাম যে মনি তুমি মন খারাপ কেন করতেছো, মানে কি হয়েছে আমাকে তুমি বলো, আমাকে সব কিছু ডিটেলসে বলো কী হয়েছে। পরে সেদিন সে আমাকে বলতেছে যে আসলে জোবের কীভাবে বলবো, বলতেও তো অনেক খারাপ লাগতেছে, তা যদি না বলে যাই তাইলে হয়তো কষ্ট থেকে যাবে মনের মধ্যে, এই জন্য আমি তোমাকে কথাটা বলতে চাই। ঠিক আছে বলো। পরে সে আমারে বলে যে জোবের আমি কিন্তু তোমার অনেক পছন্দ করতাম, এবং আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে আমার ভালো লাগতো। তাই আমি বললাম যে তুমি আমাকে ভালোবেসে ফেলেছো, তুমি কি জানতো না যে কেরালার বাসায় আমার সাথে কী হইতো, কেরালার বউ কেরালার মেয়েরা আমার সাথে কী করতো? ও বলে হ্যাঁ আমি জানি, আমি সব কিছু জানি, এবং জেনে শুনে বুঝেই আমি তোমার সাথে সম্পর্কে জড়াইছিলাম, বা তোমাকে আমার ভালো লাগছে, ভালো লাগার কথা হয়তো তোমাকে বলতে পারি নাই। তো আজকে আমার মনটা অনেক হালকা হয়ে গেল যে তোমাকে আমি ভালো লাগে, তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। এবার যদি তুমি বাংলাদেশে বিয়ে করে ফেলতে মন চায় তাহলে তুমি বিয়ে করে ফেলো, আমার কোনো আপত্তি নাই, তবে আমি তোমাকে ভালোবাসি। ও যখন আমাকে ভালোবাসি কথাটা বললো ভাই, আমার ভিতরে কেমন জানি একটা অন্যরকম অনুভূতির জন্ম হলো। আর এই মনি মেয়েটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর। এরপরে আমি ওর সাথে কন্টিনিউয়াসলি ফোনে কথা বলি। এই বিয়ের বিষয়টা তখন আমি ওখানে ক্লোজ করে দিই, আর বিয়ে করি না। তখন আমি ওখানে কাজ করি, আবারও আগের জায়গায় কাজ করি, এবং আব্বা আমার সাথে আসি। পরে আমি ওরে বললাম যে মনি তুমি তো একজন হিন্দু মেয়ে, আমি হচ্ছে মুসলমান, তা আমার পরিবার তো তোমাকে কখনো মেনে নেবে না, আর এটা তো কখনো সম্ভব না। ওই তখন একদিন আমাকে বলতেছে হঠাৎ করে যে আমি যদি মানে বাংলাদেশে চলে যাই তাহলে তো কোনো সমস্যা নাই, কারণ বাংলাদেশের মানুষরা তো আর জানে না আমি হিন্দু না মুসলিম। আমি বললাম তা ঠিক আছে জানে না, কিন্তু তুমি কি মুসলিম হয়ে যাবা? ও তখন আমাকে বলতেছে না আমার মুসলিম হওয়ার কোনো ইচ্ছা নাই, বা আমি মুসলিম হতে চাই না, কিন্তু আমি তোমাকে চাই, মানে আমি আমার জীবনের বাকি সময়গুলো তোমার সাথে কাটাতে চাই বা তোমার সাথে থাকতে চাই।
পরে আমি বললাম যে তুমি আমার সাথে থাকবা, আমাদের বাংলাদেশে তো এরকম কোনো নিয়ম না যে কোনো হিন্দু মেয়ে কোনো মুসলিম ছেলের সাথে থাকতে পারে, বা এরকম তো কোনো নিয়ম নীতি নাই। পরে আমাকে বলে তুমি তোমার আব্বা আম্মাকে বলো যে তুমি আমাকে বিয়ে করছো, তাদেরকে বলো আমি মুসলিম, আমি তাহলে কলকাতা থেকে আমি মানে কেরালা থেকে আমি বাংলাদেশে যাব তোমার পরিবারে। তো ওর সাথে যে আমার এরকম করে কথা হইতেছে, আমার আবার ভয়ও লাগতেছে নাকি আবার কেরালা ওরে দিয়া আমারে ধরার জন্য ট্রাই করতেছে, যেহেতু আমি কেরালার পরিবারে এরকম একটা ঘটনা ঘটিয়ে আসছি, নাকি কেরালা আমাকে ধরবে এই জন্য ওরে আমার ফাঁদ হিসাবে ওরে ব্যবহার করতেছে। মানে কিছুই আসলে ভাই ওই সময়টাতে বুঝতে পারতেছিলাম না, মানে মাথার মধ্যে কোনো কিছু কাজ করতেছিল না, জাস্ট মাথা ঘুরাচ্ছিল। পরে এরকম করে ওর সাথে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমি খুবই দুর্বল হয়ে পড়ি, মানে ওকে ভালোবেসে ফেলি। এবং এই ভালোবাসা থেকে এক পর্যায়ে আমি ওরে বলি যে ঠিক আছে তুমি বাংলাদেশে আসো, আমি আমার পরিবারের কাছে তোমাকে প্রেজেন্ট করবো, আমার পরিবারের কাছে তোমাকে নিয়ে যাব, কিন্তু আমার পরিবারকে আমি বলবো যে তুমি মানে তুমি হচ্ছে মুসলিম মেয়ে, মানে তুমি মুসলিম, আমি এটা বলবো, এবং তুমি মুসলিমের ভূমিকায় অভিনয় করবা। এইটা আমি তখন তারে বলি, ও তখন আমার প্রস্তাবে রাজি হয়ে যায়, মানে আমার কথাও শোনে। শোনার পরে আমি তখন আমার আব্বা আম্মারে বলি যে আসলে তোমাদেরকে একটা কথা বলবো, আমি জানি তোমরা রাগ করবা, তারপরেও বলি আমি যে কেরালায় ছিলাম, কেরালায় ওখানে একটা মুসলিম মেয়ের সাথে আমার প্রেম হয় এবং আমি ওই মেয়েটাকে বিয়ে করি। আমার আম্মাও শুনে খুশি, আমার আব্বাও শুনে খুশি। আমার আব্বা বলে তে নিয়ে আসলি না কেন? আমি বললাম নিয়ে আসি নাই, সাথে করে নিয়ে আসি নাই, পরিস্থিতি ভালো ছিল না, আমার পুলিশে ধরছে, আমি জেল কেটে আসছি, তাই এখন আমি ওরে নিয়ে আসবো, ও আমার কাছে আসতে চায়। আমার আব্বা বলে এটা তো আমাদের জন্য খুবই ভালো সংবাদ, আচ্ছা ও যদি আসতে চায় ওরে নিয়ে আয়। এভাবে কয়েকদিনের ভিতরেই তখন ও কী করলো, বাংলাদেশের ভিসা লাগালো, ওর আগেই পাসপোর্ট ছিল আর কি, মানে মনির, তা পাসপোর্ট নিয়েও তখন বাংলাদেশে আসলো। কিন্তু আমি ওকে বলেই দিছি যে খবরদার আমার আব্বা আম্মাকে কিন্তু তুমি বলে দিবা যে তুমি মুসলিম এবং আমি তোমার সাথে বিয়ে হয়েছে এটা তুমি বলবা। ও বলে আচ্ছা ঠিক আছে। একইভাবে ও তখন আমাদের এলাকাতে আসলো, এলাকাতে আসার পরে আমার আব্বা আম্মা একেবারে বধূ বেশে মানে ওকে বউ হিসেবে আমাদের মানে ঘরের মধ্যে নিয়ে গেল এবং আমার সাথে ওকে রাতের বেলায় থাকতে দিল। তো আমার সাথে যখন রাতের বেলায় থাকতে দিল, তো আমরা তো বিয়ে করি নাই, এবং বিয়ে না করার পরেও সেদিন আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়। এরপরে মনি খুবভাবে আমার আব্বা আম্মাকে ভালো করে বুঝাচ্ছে, আমার আব্বা আম্মার সাথে থাকতেছে, মানে কেমন জানি খুব ভালো একটা সম্পর্ক আমার আব্বা আম্মার সাথে তৈরি করে ফেলে মাসখানেকের ভিতরে। এরই মাঝে আমি কিন্তু ওরে বিয়ে করে নাই, কিন্তু বউ স্বামী স্ত্রীর মতোই আমরা থাকতেছি। এইভাবেই সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মনি আমারে বলল যে আমার আম্মুর সাথে তখন তার খুবই ক্লোজ একটা সম্পর্ক হয়ে যায়, এবং ক্লোজ একটা সম্পর্ক হয়ে যাওয়ার পরে ও আমার মানে আমাকে বলতেছে যে জুবায়ের তোমাদের তো নিজেদের কোনো জায়গা নাই, তোমরা এখানে ভাড়া থাকো এবং যে কোনো সময় হয়তো এই ভাড়া বাসা থেকে তোমাদেরকে বের করে দিবে, এরপরে কোথায় যাবা, মানে কোথায় গিয়ে মাথা লুকাবা, তোমাদের তো একটু নিজেদের জায়গার প্রয়োজন, নিজেদের একটা বাড়ির প্রয়োজন। আমি বললাম হ্যাঁ সেটার প্রয়োজন, কিন্তু আমরা কি করবো, আমাদের তো এরকম সামর্থ্য নাই। আর আমার আব্বা আম্মা আমি ছোট থাকতেই বাড়িঘর সব কিছু বিক্রি করে ফেলে। পরেও আমারে বলে তো তাইলে তোমার ভবিষ্যৎটা কি, মানে এভাবে তো কোনো মানুষের জীবন কাটতে পারে না। তাই আমি বললাম যে না, তখনও আমারে বলতেছে আমার কাছে কিছু জমানো টাকা আছে, কিছু আমার কাছে জমানো টাকা আছে ইন্ডিয়াতে, এখন তুমি যদি বলো আমি ইন্ডিয়াতে গিয়ে আমার এই টাকাগুলো নিয়ে আসবো, এসে আমি তোমাদের জন্য এখানে বাংলাদেশে একটু জায়গা কিনবো। তাই আমি বললাম যে মনি এটা কি ভালো হবে? আমাকে বলে কেন ভালো হবে না, আমি তো তোমাকে একরকম বিয়েই করছি, তুমি আমার স্বামী, আমার সবই তো তোমার। এই বলে ও তখন কী করলো, ইন্ডিয়াতে গেল, মানে কলকাতায় গেল, এবং কলকাতায় গিয়েও ওখান থেকে বেশ মানে লাখ পাঁচেক টাকার মতো নিয়ে আসছে। এই টাকা মুনি থেকে আনছে বা কিভাবে আনছে এসব আমি কোনো কিছুই জানি না, ও টাকাটা নিয়ে আসে এবং টাকাটা নিয়ে আসার পর ও তখন বিভিন্ন গ্রামের দিকে জায়গা খুঁজতে থাকে, মানে আমাকে দিয়ে জায়গা খোঁজাচ্ছে কোথায় জায়গা পাওয়া যায়। এমন অনেক খোঁজাখুঁজি করার পরে আমি যখন আমাদের ওই মানে যেখানে থাকতাম ওখান থেকে বেশ দূরের কোনো একটা মুন্সি বাড়ি বলে একটা বাড়ি আছে, ওই মুন্সি বাড়ির ওখানে আমি একটু জায়গা পাই। পরে জায়গা পাওয়ার পরে ওই বাড়িটা অনেক ধর্মীয় একটা বাড়ি, মানে ভালো বাড়ি, সেখানে এক লোক জায়গা বিক্রি করবে, আমরা তখন জায়গাটা কিনি এবং জায়গাটা কেনার পরে ওই জায়গাটা ভরাট করে এখানে মনি আমি আমার বাবা মা মিলিয়ে তখন একটা বাড়ি বানাই, এবং বাড়ি বানাই জায়গা ভরাট করে ওখানে টিন দিয়ে একটা ঘর তুলি। এবং ঘর তোলার পরে আমি একদিন মনিরে বলেছি, মনি মানে আমার কাছে তো বিষয়টা জানি কেমন কেমন লাগে যে তুমি মানে কেমন করে আমার সাথে থাকতেছো, আমরা এখনও বিয়ে করি না, অনেকগুলো মাস পার হয়ে গেছে। এবং এরকম করতে করতে আমি তখন কী করলাম, মনিরে আমাদের এলাকার এক হুজুর ডেকে, আমার আব্বা আম্মা বাসায় ছিল না ওই সময়, আমাদের এলাকার এক হুজুর ডেকে আমি মনিকে কলমা পড়ে বিয়ে করি। কিন্তু বিয়ে করার পরেও মনি কিন্তু হিন্দু ধর্মটা পালন করতো, এটা সত্য কথা। আমি মাঝে মাঝেই দেখতাম ও ঘরে দরজা টরজা লাগিয়ে হিন্দু ধর্ম পালন করতো। তা ও নামাজ পড়ে কি পড়ে না এসব বিষয় নিয়ে আমার আব্বা আম্মা কখনো কোনো কিছু বলতো না, বা আমার আব্বা আম্মার সাথে ওর সম্পর্ক অনেক ভালো ছিল। কিন্তু ও যে ঘরের মধ্যে পূজা দিত এটা আমি সবসময় দেখতাম, ঘরে পূজা দিত, এই জিনিসটা আমার কাছে খুব খারাপও লাগতো, বাট খারাপ লাগলেও তো কিছু করার নাই। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে মনি বেবি কনসেপ্ট করে, মানে ওর পেটে বাবু হয়। বাবু হওয়ার পরে মানে বাবু হয় যেদিন বাবুর খবরটা আমরা পাই, ওই সময় আমাদের এলাকার পাশেই একটা মন্দির ছিল। তো মানে এলাকার বলতে মুন্সিবাড়ির পাশেই একটা হিন্দু ফ্যামিলি, কয়েকটা হিন্দু ফ্যামিলি ছিল, ওইটা মিলে একটা মন্দির ছিল। তো
তো ওর পেটে যখন বাচ্চা আসে, বাচ্চা আসার পরে ও তখন করে কি একদিন ওই মন্দিরে যায়, সন্ধ্যার সময় ওই মন্দিরে যায়। ও যে মন্দিরে যায় এটা কিন্তু আমি জানতাম না। আমি তখন কাজে যাই, আমি তখন 9টার দিকে মানে রাত 9টার দিকে বাড়ি আসি। বাড়ি আসার পরে দেখি যে আমাদের বাড়িতে প্রচুর মানুষ, মানে মুন্সিবাড়িতে প্রচুর মানুষ এবং খুব খারাপ একটা পরিস্থিতি। তো ও এর মাঝে আমার আম্মা কিন্তু আমাকে অনেকগুলো ফোন দেয়, আবার আমারে হচ্ছে মনি অনেকগুলো ফোন করে। আমার মোবাইল সাইলেন্ট ছিল, আমি এই জন্য বুঝতে পারিনি, আমি মোবাইল ধরি নাই, কাজের সময় মোবাইল ধরি নাই। পরে ঘরে এসে দেখতেছি এই পরিস্থিতি। পরে আমি বললাম কী হয়েছে, দেন এবার মনি আমারে বলতেছে যে এই ঘটনা, মানে ও আমার কাছে সত্যতা স্বীকার করে যে আমার পেটে বাবু আসছে এবং খুশিতে আমি ভগবানকে খুশি করার জন্য আমি একটু মন্দিরে গেছিলাম। তোমাদের এলাকার অনেক লোকেরা দেখে ফেলছে, এখন তারা দরবার বসাইছে। তো এবারে দরবার বসাইছে, আমি তখন দরবারে উপস্থিত হলাম। হওয়ার পরে আমার সবাই জিজ্ঞেস করতেছে যে তুমি যে মেয়েটা, এই যে মেয়েটা, এটা কি তুমি বিয়ে করছো? আমি বললাম আমি যেহেতু বিয়ে করছি, হুজুর ডেকে কলমা পড়াইছি। আমি বললাম যে হ্যাঁ আমি বিয়ে করছি। তা বলে মেয়েটা কি মুসলিম? আমি বললাম হ্যাঁ মুসলিম। বলে মেয়ে যদি মুসলিম হবে তাহলে মেয়ে মন্দিরে গেল কেন? এবং মন্দিরে গিয়েও পূজা দিছে। আমাদের কাছে খবর আসছে, আমরা খবর পাইছি যে এই মেয়ে মূলত মুসলিম না, ও হিন্দু। এবং তুমি একটা হিন্দু মেয়েরে বিয়ে করে আনছো, মানে বিয়ে করে আনছো বলতে হিন্দু মেয়েরে আনছো, সে হিন্দু ধর্ম পালন করে, এটা হতে পারে না, তুমি এই গ্রাম থেকে বেরিয়ে যাও। তা আমি তখন বললাম যে আমরা তো এই গ্রামে জায়গায় কিনলাম, বাড়ি করলাম, এখন আমরা এই জায়গায়, বলে জায়গাটাকে সব কিছু বাদ, তোমরা আমাদের মুন্সিবাড়ির মুন্সির এলাকার মান সম্মান নষ্ট করতে পারবে না, এখান থেকে তোমাদেরকে চলে যেতে হবে, তোমরা এখানে থাকতে পারবে না। মানে আমি তখন পড়ে গেলাম মহা বিপদে, মানে মহা বিপদে বলে মহা বিপদ, এটা কী ধরনের কথা। এবং এলাকার যিনি, মানে ওই এলাকার যিনি সর্দার ছিলেন, তিনি আমাকে বলে দিল যে 2 দিনের ভিতরে আমরা যাতে এখানে ঘটর সব কিছু ভেঙে আমরা ওখান থেকে চলে যাই। এবং মানে এটা তাদের গ্রামের জন্য বা তাদের এলাকার জন্য একটা সম্মানের বিষয়। হয় আমরা জায়গা অন্য কোথাও বিক্রি করে দিব, অথবা আমরা এই এলাকা ছেড়ে চলে যাই, আমরা এই এলাকাতে থাকতে পারবো না। রাতের বেলা তখন আমি ওর কাছে গেলাম, যাওয়ার পরে ওই দিন আমি মনির সাথে একটু দুর্ব্যবহার করি, সত্যি কথা একটু খারাপ ব্যবহার করি, যে তুমি কেন ওখানে পূজা দিতে গেলা, তুমি তো কাজটা ভালো করা নাই, এই কাজটা তুমি কেন করলা। এবং এরকম করে রাগারাগি করার একটা পর্যায়ে, মানে খুব বেশি রাগারাগি করি। তো রাগারাগি করলো, তখন কান্নাকাটি করে ও সিদ্ধান্ত নেয় যে ও চলে যাবে, মানে কলকাতায় চলে যাবে, ও আর বাংলাদেশে থাকবে না। তাই আমি বললাম যে তুমি কলকাতায় চলে গেলেই তো সব কিছু সমাধা হয়ে গেল না, তুমি কলকাতায় চলে যাবা, এরপরে আমরা এই এলাকাতে থাকবো কেমন করে, আমরা তো এই এলাকাতে থাকতে পারবো না। ও আমাকে বলে যে না, যেহেতু আমার জন্য এত সমস্যা, তাহলে আমি এটা এখানে থাকবো না। পরে আমি ওই এলাকার যে লোকজন ছিল, মানে যারা ছিল গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমি সবার হাতে পায়ে ধরে অনুরোধ করি, কান্নাকাটি করি যে আমার বউ যে অন্যায় করছে এটার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কিন্তু কেউ আর কোনোভাবে আমার কোনো কথা শুনতেছে না বা আমার কোনো কথা মানতেছে না। সোজা কথা, আমরা এই এলাকাতে থাকতে পারবো না। এবার আমরা পুনরায় আবারও আমাদের ওই কিনা জায়গা, আমাদের ঘর বাড়ি সব কিছু ফালাইয়া আমরা আবারও ওই রংপুরের ওই জেলা শহরের মধ্যে চলে আসি। এবং এই জেলার মধ্যে এসে আমরা আবারও ঘর ভাড়া করে ওখানে থাকতেছি। কিন্তু অলওয়েজ যে মনের ভিতরে একটা কষ্ট, যে ও কিন্তু যখন আবার এখানে চলে আসছে, ওখানে আসার পর ও কিন্তু পূজা দিত, মানে ঘরের মধ্যে পূজা দিত, কখনও ওকে আমি নামাজ পড়তে দেখি না, ও সত্যিকার অর্থে কখনো নামাজ পড়েও নাই। এবং ও জাস্ট কলমাটা পড়ছে, কলমাটা পরে আমাকে বিয়ে করছে, এরপর থেকে ও ওর ধর্মই পালন করতো। এমন করে সময়গুলো কাটতে এই ধর্মের বিষয় নিয়ে ওর সাথে আমার তখন রাগারাগি হয়, ঝগড়া হয়, যে তুমি কেন মুসলিম ধর্ম গ্রহণ করো না, বা তুমি কেন আমার সাথে থাকতেছো, আমার পরিবারের সাথে থাকতেছো, তুমি কেন মানে আমাদের ধর্মে আসো না, এইরকমভাবে অনেকটা রাগারাগি করে একটা পর্যায়ে ও তখন বলে যে ঠিক আছে সমস্যা নাই, তুমি যদি এরকম করেই বলতেছো, ঠিক আছে আমি তাহলে মুসলিম হয়ে যাব। পরে আমরা যেই এলাকাতে ছিলাম ওই এলাকার মসজিদে গিয়ে আমি তখন বিষয়টা জানাই, এবং জানানোর পরে মসজিদের ইমাম সাহেব সহ গ্রামের গণ্যমান্য লোকেরা তখন বলে ঠিক আছে তোমার বউকে নিয়ে আইসো, আমরা তাইলে তোমার বউরে কলমা পড়াবো। পরে আমি ওরে নিয়ে যাই আমাদের ওই সর্দারের বাড়িতে নিলে পরে সর্দার তখন থেকে একেবারে সবাইকে সাথে করে রেখে এরপরে মনিকে কলমা পড়াই দেয়। এবং কলমা পড়াই দিলে খুব সুন্দরভাবে মনির সাথে আমার বিবাহ সম্পন্ন হয়, মানে নতুন করে আবার আমাদেরকে বিয়ে পড়াই দেওয়ার পরে এরপরে মনি আর আমি একই সাথে আমাদের ওই এলাকাতে, মানে আমাদের ওই গ্রামে আবারও আমরা যেখানে বাড়ি বানিয়েছি ওখানে পুনরায় আবারও থাকতে শুরু করি। যাই হোক, আমাদের আর কোনো সমস্যা নাই এবং ওর সাথে আমার সম্পর্কটা খুব মধুরভাবে কাটতেছে। ওর মানে বেবি হবে, তো এই জন্য ওর অনেক সেবা যত্ন করতেছে। আমার আম্মা, আমার আব্বা সবাই অত্যন্তিক ভালো। আমার বাবুটা হওয়ার প্রায় 2 মাস পরে, মানে আমার বাবুটা হওয়ার 2 মাস আগে হঠাৎ করে কোনো অসুস্থ না, কোনো কিছু না, আব্বা আর আমি রাতের বেলা একসাথে ঘুমাইছি, মানে একসাথেই ঘুমাইছি। অ্যান্ড সকালবেলা আমি ঘুম থেকে উঠে আমার মানে হঠাৎ করে জানতে পারি যে আমার আব্বা মানে নাই আর কি, আব্বু মারা গেছে। তো ওই সময় আমি আর আব্বা একসাথে ঘুমাইতাম, যেহেতু মনির পেটে বাবু ছিল। মনি বেশিরভাগই আমার আম্মার সাথে ঘুমাইতো, মানে আমার আম্মার সাথেই বেশিরভাগ থাকতো। ও মনে করতো আমার আম্মার চেহারার মতো ওর মানে সন্তান হবে, এই জন্য আমার আম্মাকেও সবসময় জড়া ধরে রাখতো, আম্মুর সাথে থাকতো। তো আমি তখন আব্বুর সাথে থাকতে, মানে আব্বু সকালবেলা বুঝলাম যে আব্বু মারা গেছে।
তা আব্বু মারা যাওয়ার পরে আমি এলাকার লোকজনকে জানাই, মাইকিং করি বা সব কিছু হলো। পরে আব্বুকে দাফন কাফন করলাম। দুপুরের মধ্যে আমার আব্বার দাফন কাফন সম্পূর্ণ হলো। আব্বু দাফন হয়ে গেল এবং আব্বুর দাফন হয়ে যাওয়ার পরে আমার আম্মা এই আব্বুর শোকটা মানে আব্বুর মৃত্যুটা নিতে পারে নাই। এবং আব্বুর মৃত্যুটা নিতে না পেরে আম্মু জানি আস্তে আস্তে কেমন যেন একটু করে আস্তে আস্তে কেমন যেন একটু প্যারালাইজড হয়ে যাচ্ছে। মানে প্যারালাইজড বলতে কথাবার্তা কম বলে, খাওয়া দাওয়া ঠিকমতো করে না, ঘর থেকে খুব বেশি একটা বাইর হয় না। মানে কেমন জানি এক ঘরোয়া একটা ভাব আমার মায়ের মাঝে চলে আসছে। মানে বুঝতে পারতেছিলাম না যে কী করবো বা কেন এরকমটা হচ্ছে। এরকম করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে হলো কি, মানে মুনির পেটে আমার একটা পুত্র সন্তান হলো, মানে আমার একটা ছেলে হলো। তো ছেলেটা হওয়াতে আমি অত্যাধিক খুশি। কিন্তু ওই দিনে আমার আম্মা মানে খুবই অসুস্থ, আমার কথা বলতে পারে না। এবং আমার এই পুত্র সন্তানটা হওয়ার পর থেকেই মানে হঠাৎ করে মানে আমার আম্মু তো একটা অসুস্থ অবস্থার মধ্যে আছে, একইভাবে মুনিও তখন কেমন জানি শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়ে মানে হঠাৎ করে এই পরিস্থিতির মধ্যে। পরে আমি বুঝতে পারতেছিলাম না কী করবো। একে তো আমি আম্মাকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছি, আম্মাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, আম্মুর কথাবার্তা চলতেছে। এনিমে যে মুনির এরকম একটা অবস্থা হয়ে গেল, মানে হঠাৎ করে অনেক অসুস্থ হয়ে গেছে এবং আমার আম্মার চেয়েও আরও বেশি অসুস্থ, মানে বিছনায় পড়ে গেছে। তো আমি ওকে ডাক্তারের কাছে নিয়ে যাই, মানে ডাক্তার দেখাই সেই বিভিন্ন জায়গায়, কিন্তু কোনোভাবেও আমি ওর তেমন কোনো ভালো চিকিৎসা করতে পারি না, কারণ আমার কাছে তেমন টাকা পয়সাও নাই। পরে আমি বললাম যে মনি, আমি তো তোমার চিকিৎসা করাইতে পারবো না, তোমার অবস্থা যেহেতু এতটাই খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে, তো তুমি আমাকে তোমার পরিবারের ঠিকানাটা দাও, তোমার পরিবারের কোনো নাম্বার আছে কিনা আমাকে দাও, আমি তাদের সাথে যোগাযোগ করি যে দেখি তারা কোনো সাহায্য সহযোগিতা করে কিনা। তো ও যখন আমাকে এটা বলে, আমি এরপরে ও আমাকে একটা নাম্বার দেয়, আমি তখন ওই নাম্বারে যোগাযোগ করি। এবং যোগাযোগ করার পরে তারা তখন বলে যে ঠিক আছে, একটা কাজ করো, তুমি মনিরে পাঠাই দাও, মানে ইন্ডিয়াতে পাঠাই দাও, এই কথা বলে। তা ও তখন আমার মানে বাচ্চা দুধ খাইতো। পরে পাঠাবো কেমন করে, কারণ ওর তো পাসপোর্টের ভিসার মেয়াদ অনেক আগেই শেষ। যাই হোক, অনেক প্রক্রিয়া সম্পূর্ণ করে ওরে আমি কলকাতাতে পাঠাই, আমার ওই ছেলেটা সহ, এবং আমি সহ সাথে করে যাই। এবং আমি সহ সাথে করে ওখানে যাওয়ার পরে দেখলাম যে মনির ভাই আছে, মনির বাবা নাই, মা নাই, ভাই আছে। এবং ও তো আসলে মানে মুসলিম হয়ে গেছে, এটা আমাকে বলতে মানা করছে। বলছে যে তুমি ওখানে যেয়ে বলবো যে আমি হিন্দু ধর্ম পালন করছি বা আমি হিন্দু, কারণ মুসলিম হইলে পরে আমার ভাইয়ের বউরা আমার ঘরে জায়গা দিবে না। পরে ওইখানে গেলাম, যে আমি সবার কাছে বলতেছি যে ও তো মুসলিম হয়ে গেছে, এই হিন্দু, ও কিন্তু মুসলিম হয় নাই। এবং আমার যে ছেলেটা ছিল ওইটারও ওরা হিন্দু মতে ওইখানে রাখতেছে। তো আমি ওইখানে থাকতে পারতেছি না, কারণ বাংলাদেশে তো অসুস্থ আমার মা তো অসুস্থ, আমি এই জায়গায় থাকা আমার পক্ষে সম্ভব না। তো আমি তখন করলাম কি, পুনরায় আবার আমার আম্মার কাছে চলে আসছি, মানে আমার আম্মাকে দেখাশোনা করার জন্য আমার কাছে চলে আসছে, ওরে আমি কলকাতাতেই রেখে আসছি। এইভাবে সময়গুলো কাটতেছে এবং এমন করে সময়গুলো কাটতে একটা পর্যায়ে মানে হঠাৎ করে আমার মানে মুনি অসুস্থ হওয়ার বা প্রায় আপনার 4 থেকে 5 মাসের মাথায় আমার আম্মা মারা যায়। এবং আম্মা যখন মারা যাওয়ার পর আমি মনিকে ফোন করি যে আমার আম্মা মারা গেছে, তা তুমি আসো আমার আম্মাকে দেখে যাও। আমরা যেই বাড়িতে থাকতাম ওই বাড়িতে তখন আমি আমার আম্মাকে মাটি দিই। আমার আম্মাকে মাটি দিয়ে আমার আম্মা দাফন কাফন সম্পূর্ণ হওয়ার পরে আমি যখন পুনরায় আবারও কলকাতায় যাই, এবং কলকাতায় ওই এলাকাতে যাওয়ার পর আমি জানতে পারি যে মুনি আমার সাথে যোগাযোগ অফ করে দেয়, কথাবার্তা বলা বন্ধ করে দেয়। সেখানে যাওয়ার পর আমি জানতে পারি যে মুনির অন্য কোথাও বিয়ে হয়ে গেছে, মানে কোন একটা হিন্দু ছেলেকেও বিয়ে করে ফেলছে। তা কোন একটা হিন্দু ছেলেকে বিয়ে করে ফেলছে, এবং বিয়ে করার পরে মানে আমার ভিতর তখন এত কষ্ট হইতেছিল যে তুমি আরেকটা ছেলেকে বিয়ে করে ফেললা। ও আমাকে বলল আমি প্রেশারে পড়ে বিয়ে করছি, আমার ভাইরা আমাকে খুব প্রেশার দিছিল, খুব চাপ দিছিল, তাদের চাপ নিতে না পেরে আমি বিয়ে করছি। আমি বললাম তুমি বিয়ে করছো ভালো কথা, তাইলে তুমি আমার সাথে চলে আসো, বিয়ে করছো, যা হবার তা হয়ে গেছে, আমার সাথে চলে আসো, আমি তোমাকে বাংলাদেশে নিয়ে যাই, এবং আমার বাচ্চা আছে, আমার বাচ্চাকে নিয়ে আমি বাংলাদেশে থাকবো। একটা হিন্দু নাম আমার বাচ্চাটা রাখছে। পরে ও বলেছে না আমি যাব না, আমি যেখানে চলে আসছি আমার পরিবারের সাথে, আমি এখানে থাকবো, আমি আর বাংলাদেশে যাব না, আমার যেতে ইচ্ছে করে না, বাংলাদেশের কালচার, বাংলাদেশের নিয়ম নীতি বা এইসব ধর্মীয় বিষয়গুলো আমার কাছে ভালো লাগে না। আমি ওকে খুব অনুরোধ করলাম যে তুমি আমার সাথে চলে আসো, আমার সাথে চলো না। অনেকভাবে বলার পরেও ও আর আমার সাথে আসলো না। এইভাবে আমি তখন খুব নিরুপায় হয়ে তখন আবারও পুনরায় শূন্য হাতে বাংলাদেশে ফিরে আসি। বাংলাদেশে ফিরে আসার পর আমি তখন আমার আব্বা আম্মার কবরের কাছে থাকতাম, ওখানে কান্নাকাটি করতাম। এলাকার লোকজন অনেকেই ছিল, তারা আমারে বলে বিয়ে শাদী করো, সংসার করো, নতুন করে জীবন শুরু করো। কিন্তু কাউকে বিয়ে করে নতুন করে সংসার শুরু করা এই জিনিসটা আর আমার কাছে হয়ে উঠলো না। দীর্ঘ প্রায় 5 বছরের মতো কেটে গেছে। 5 বছর কেটে যাওয়ার পরে আমার ওই সন্তানের কথা, মানে আমার ওই বাচ্চাটার কথা আমার বারবার মনে পড়তেছে যে আমার বাচ্চাটা তো মুসলিম, আমার ছেলে মুসলমান। এবং এইরকম করে আমি তখন মানে বলতে খুব খারাপ লাগতেছে, বাস্তবতার জন্য আমি কথাটা বলি। একদিন আমি
কলকাতারই কিছু লোকের সাহায্য সহযোগিতায়, তাদের নাম না বলি, তাদের সাহায্য সহযোগিতায় আমি তখন আমার মনের কোল থেকে আমার বাচ্চাটাকে আমি চুরি করি। মানে ওই বাসাতে আমি আমার বেবিটাকে একরকম চুরি করি, কিছু টাকা পয়সাও লাগে, চুরি করে আমি তখন আমার বাচ্চাকে কলকাতা থেকে বাংলাদেশে নিয়ে আসি। মানে অবৈধভাবে বর্ডার ক্রস করে বাংলাদেশে নিয়ে আসি, এবং আমার ছেলেটাকে বাংলাদেশে আনার পরে আপনার মনি, তারপরে মনির যে স্বামী, দেন অনেকেই তখন বাংলাদেশে আসে বৈধভাবে, এবং তারা এসে এই বাচ্চা নেওয়ার জন্য অনেক ঝামেলা করে, কিন্তু আমি আমার বাচ্চাটা আর দিই না, কারণ আমার বাচ্চাটাই তো আমার সব কিছু, আমার তো আর কেউ নাই। এরপরে আমি বাচ্চাটাকে আমার কাছে রেখে দেই, অনেক ঝামেলা হয় এরই ম্যাচে, বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু মনি আর আমার বাচ্চাটাকে আমার কাছ থেকে নিতে পারে না। আমার কাছ থেকে বাচ্চা নিতে না পেরেও তখন শূন্য হাতে আবারও ইন্ডিয়ায় ফিরে যায়, ওর সাথে আমার আর কোনো যোগাযোগ হয় না। ও আমাকে বারবার ফোন দিয়েছিল এরপরে যে আমি আমার বাচ্চাটাকে আমি নিয়ে গেছি কিনা, বাচ্চাকে আমি আনছি কিনা, কিন্তু আমি ওর কাছে কোনো রকমেই কোনো সত্যতা স্বীকার করি না যে আমি বেবিকে নিয়ে আসছি। তো আমি আমার ছেলেটার পরে ওই হিন্দু নামটা পরিবর্তন করে ওর আমি বাংলাদেশি বা একটা নাম রাখছি যে সীমান্ত, যেহেতু দুইটা সীমানার ভিতরে ওর জন্ম, বা দুইটা সীমানা ঘিরে ওর পৃথিবীতে আসা, এই জন্য আমি আদর করে ওর নাম রাখছি সীমান্ত। কিন্তু যাই হোক, আমার সন্তানটা এখন অনেকটাই বড় হয়েছে, আমি ওকে মাদ্রাসা লাইনে পড়াশোনা করাইতেছি, মাদ্রাসায় পড়ে। তো মাঝে মাঝে আমাকে বলে যে আব্বু আমার আম্মু কোথায়, আমার আম্মুকে। তাই আমি ওর আম্মুর কথা বললে আমি ওর দিকে তাকিয়ে থাকি, কোনো কিছু বলি না। তো আমার এলাকার অনেক মানুষরা আছে, আমার সন্তানকে অনেক ভালোবাসে, আমার সন্তান দেখতে আমার আম্মার মতো হয়েছে, অনেকটা সুন্দর। এলাকার যে কেউ আমার বাবুটারে দেখলে কোলে নেয়, আমার বাবুটারা আদর করে, এবং সবাই আমারে বলে যে তুমি একটা বিয়ে করো, বিয়ে করলে হয়তো তোমার সন্তানটা ভালো হবে, তোমার সন্তানটাকে তোমার বউ হয়তো দেখাশোনা করবে বা খুব ভালো হবে, এরকম করে সবাই আমাকে বলে। তা আমার না বিয়ে করতে ভয় লাগে। বিয়ে করতে ভয় লাগে কেন, আমি সেটাও আপনাকে বলি, যে আমি আপনার গল্পগুলোর অনেক বড় ফ্রেন্ড। আমি আজকে বহু বছর ধরে আপনার গল্পগুলো শুনি, এবং আপনার গল্পের মাঝে বেশিরভাগ ক্ষেত্রে আমি শুনতে পাই যে সৎমারা তাদের সন্তানদেরকে খুব বেশি একটা ভালোবাসে না, এবং সৎমারা তাদের সন্তানদেরকে অনেক বেশি অবহেলা অনাজ্ঞা করে। এবং এই জন্য আমার কাছে মনে হয় যে আপন ভাই, আমি যদি বিয়ে করি তাহলে হয়তো আমার সন্তানটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আজ আমি আমার সন্তানটাকে যেভাবে ঘুরে তুলতেছি, যেভাবে আদর যত্ন ভালোবাসা দিচ্ছি, আমার বউ নতুন করে আমার ঘরে যদি আমার বউ আসে, তাহলে আমার বউ হয়তো সেটা করবে না। সীমান্ত তো তার মায়ের কাছে থাকলে অনেক ভালো থাকতো, অনেক সুখে থাকতো, অনেক বেশি আরাম আয়েসে থাকতো। তো এখন তো আর আমার কাছে ও এতটা সুখে নাই। তো এরপরেও যদি আমি বিয়ে করে ফেলি, এবং বিয়ে করার পর যদি নতুন একটা মানুষ এসে সীমান্তর মনে কষ্ট দেয়, এটা আমি সহ্য করতে পারবো না। তো আমার এলাকার সবাই আমাকে বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে, বিয়ে করার জন্য বলতেছে, বাট আমার মনের ভিতরে জাগতেছে আমি সীমান্তকে বুকে নিয়ে আমার বাকি জীবনটা কাটাবো। এরপরও যখন সবাই প্রেশার দেয়, দেন আমি আপনার সাথে যোগাযোগ করলাম বা আপনাকে আমি জানালাম। আপনার কাছে কী মনে হয়, বিয়ে করলে আমার ছেলেটা কষ্ট পাবে না তো, বা আমি যদি বিয়ে করি তা আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে যাবে না তো? কারণ আপনার বেশিরভাগ গল্পের ভিতরে আমি শুনতে পাই যে সৎমায়েরা তাদের সন্তানদেরকে, সৎ সন্তানদেরকে কখনো আপনভাবে নিতে পারে না। আপনি আমার এই প্রশ্নের জবাবটা দিবেন, শুধুমাত্র এই প্রশ্নের উত্তরটার জন্য আমি আপনাকে আমার জীবনের গল্পটা লেখা। ভালো থাকবেন আপন ভাই, আসসালামু আলাইকুম। যাই হোক, আপনারা হয়তো অনেকে অবাক হয়ে গেলেন যে শুধুমাত্র বিয়ে করলে তার সন্তান সীমান্তের জীবন নষ্ট হয়ে যাবে, এটা জানার জন্য সীমান্ত এই জুবাইর ভাই তার জীবনের এত বড় গল্পটা আমাকে লিখে পাঠিয়েছে। তো এখন বড় বিষয় হচ্ছে কি, যে আসলে অনেকেরই অনেক ধরনের কথা থাকে, সব গল্পগুলো তো আসলে একরকম হয় না, বা সব মানুষের মেধা শক্তি তো একরকম না, সব মানুষ তো আর একরকম না। সেক্ষেত্রে জুবাইর ভাইয়ের কাছে মনে হচ্ছে যে সে যদি বিয়ে করে, নতুন বউ আসে, তাহলে তার ছেলে সীমান্তের জীবন নষ্ট হয়ে যাবে। সীমান্তকে সে চুরি করে কলকাতা থেকে নিয়ে আসে, এবং এখানে অনেক ঝামেলা টামেলা হয়, অনেক টাকা পয়সা নষ্ট করে সীমান্তকে নিয়ে আসে, এবং এরপরে আবার মনি আসে বাংলাদেশে এসে, কিন্তু সীমান্তকে নিতে পারে না। তো সেই জায়গা থেকে সীমান্ত এখন জুবাইরের আত্মা, জুবাইরের কলিজা। কোনোভাবেই যদি সীমান্ত কষ্ট পায়, জুবাইর সহ্য করতে পারবে না। এজন্য জুবাইর মনে করে যে বিয়ে করলে হয়তো সীমান্তের জীবন নষ্ট হয়ে যাবে। আসলে সৎ কথাটাই কিন্তু অর্থটা অন্যরকম দাঁড়ায়। সৎ মানিয়ে আপন, সৎ মানিয়ে ভালো, সৎ মানিয়ে নিষ্ঠাবান। কিন্তু আমরা যখন এই সতের সাথে সৎ মা কথাটা শুনি, তখনই আমরা একটু চমকে উঠি। সৎ মা খারাপ, সৎ মা ভালো না, সৎ মাকে নিয়ে আমাদের অনেক খারাপ কথাবার্তা আমাদের সমাজে আছে। তো আসলে সত্যিকার বলতে এই দুনিয়াতে অনেক ভালো সৎ মারাও আছে, যারা অন্যের সন্তানদেরকে, সৎ সন্তানকে নিজের সন্তানের চেয়ে আরও বেশি আদর ভালোবাসা দিয়ে বড় করে। এরকম অনেক গল্প আছে। দেখেন, আমি তো শুধুমাত্র খারাপ ঘটনাগুলোই তুলে ধরি, আমাদের এই সমাজে অনেক ভালো ঘটনাও ঘটে, এগুলো হয়তো আমি বলি না। এই জন্য ভালো অনেক সৎ মারাই আছে যারা যাতে সন্তানদেরকে মানুষ করে। সীমান্ত জুবাইরের এখনও বয়স আছে, বিয়ে করার মতো বয়স আছে।
আমার মতে জুবাইরের বিয়ে করা উচিত, এবং বিয়ে করলে সৎমা আসলেই যে সীমান্তের জীবন নষ্ট হয়ে যাবে বিষয়টা তাও না। এবং একটা মহিলা যেভাবে সীমান্তকে আদর যত্ন করতে পারবে, বড় করতে পারবে, সেখানে জুবাইর আমার কাছে মনে হয় ওভাবে করতে পারবে না, বা পারলেও এটা ঠিক হবে না। আমার জায়গা থেকে আমার কাছে মনে হয় যে জুবাইরের এইসব মানে চিন্তাভাবনা মাথা থেকে বাদ দিয়ে বিয়ে করে সীমান্তকে নিয়ে নতুন একটা সংসার তৈরি করা দরকার আমার কাছে মনে হয়। এবং আপনাদের কাছে কী মনে হয় সেটাও রংপুরের ভাই জুবাইরের জন্য আপনারা লিখবেন। আপনাদের কমেন্টগুলো জুবাইর ভাই পড়লে হয়তো এত কষ্ট করে এই মানুষটা আরও কয়েকজনের সাহায্য সহযোগিতা নিয়ে খুব কষ্ট করে তার গল্পটা লিখেছে মানুষটা, ও তাদের খুশি হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। আপনাদের সাথে আমার দেখা হবে অন্য দিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।